হ্যালো বাচ্চা কাচ্চারা, কি অবস্থা? সকলে কেমন আছে? আমরা সবাই আশা করি আমরা সকলেই অনেক 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 ভালো আছি। সো আজকে নতুন একটা চ্যাপ্টার আমাদের কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা, এই ক্লাসে আমি তোমাদের ক্লাস টিচার তোমাদের সকলকে আমাদের ক্লাসের মধ্যে জানাচ্ছি স্বাগতম। ওকে, সো আশা করি তোমরা আমার কথাবার্তা এবং আমাকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ এবং আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ। সো তোমরা আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা, এই জন্য আমি তোমাদেরকে একটা পোল দিচ্ছি। ওই পোলের মাধ্যমে তুমি পার্টিসিপেট করে আমাকে একটু জানিয়ে দাও যে তোমরা আমার কথাবার্তা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, আমাকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা। ঠিক আছে? সো ইফ ইয়েস, হ্যাঁ, তোমরা হচ্ছে যে ইয়েস এর মধ্যে ভোট করো। আদারওয়াইজ যদি তোমার মনে হয় যে তুমি শুনতে পাচ্ছ না বা ইজ দেয়ার এনি কাইন্ড অফ প্রবলেম ওভার ইওর ডিভাইস, তুমি আজ সুন্দর করে নো প্রেস করতে পারো। ওকে, বাট আমাদের হচ্ছে যে আই থিঙ্ক তোমরা আমার কথাবার্তা এবং আমাকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ। আমার এন্ড থেকে অল গুড, সবকিছু ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং সবকিছু ঠিকঠাক মতো আশা করি শোনা যাচ্ছে। তবু আমি পোলটা দেখতেছি যে আমাদের বেশি ম্যাক্সিমাম স্টুডেন্ট কি বলতেছে। ওকে, আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা আছো তারা অলমোস্ট 95% স্টুডেন্ট আমার বলতেছো যে সবকিছু ওকে আছে, অল গুড, উই আর গুড টু গো। হ্যাঁ, তার মানে আমরা সবকিছু ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছি, সবকিছু ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছি এবং আমার কথাবার্তা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছো। সো আরেকটা জিনিস, তোমাদের যাদের যাদের হয়তো বা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ না অথবা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ না, তোমরা মোবাইলের ইন্টারনেট কানেকশন অথবা তোমার ডিভাইসটা একটু ভালো মতো করে চেক করো। আই থিঙ্ক অল সর্ট হয়ে যাবে। ওকে, সো আজকে আমরা সাধারণত কি পড়াশোনা করব? আজকে আমরা পড়াশোনা করব আমাদের শুধুমাত্র মানে বইয়ের পড়াশোনার ক্ষেত্রে শুধু ইম্পর্টেন্ট না, আমাদের বাস্তব জীবনের ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। বাস্তব জীবনের ক্ষেত্রেও সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে জ্ঞান অর্জিত যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে কম্পিউটার রক্ষণাবেক্ষণ এবং সাইবার নিরাপত্তার মধ্যে নিজেকে কিভাবে অনলাইনে নিরাপদ রাখবো আমরা, সেই বিষয়টাকে আমরা আজকে কি করব, সেই বিষয়টাকে আজকে আমরা এনশিওর করার চেষ্টা করব। এবং তোমার তথ্য, তোমার নিরাপত্তা, তোমার ডিজিটাল আইডেন্টিফিকেশন, এইসব যেন কোনো রকমই অন্য কেউ চুরি করতে না পারে, বিনা অনুমতিতে প্রবেশ করতে না পারে, এর জন্য যে টেকনিক গুলো আছে এই টেকনিক গুলো তোমাদের বইয়েও কয়েকটা টেকনিক দেওয়া আছে। এই টেকনিক গুলো আমরা ভালো মতো করে দেখবো যে একজন হ্যাকার আসলে কিভাবে তোমার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারে। আর ওইটাকে বাধা দেওয়ার জন্য, সাপোজ তুমি তো চাও না যে তোমার অ্যাকাউন্টটা কেউ হ্যাক করে ফেলুক, তাই না? তুমি চাও, মনে করো তোমার একটা গেমের আইডি আছে, তুমি কি চাও যে কোনো একজন হ্যাকার এসে তোমার গেমের যে আইডিটা আছে এটাকে হ্যাক করে নিয়ে যাক? তুমি কি চাও তোমার ফেসবুক প্রোফাইল এই জিনিসটা হ্যাক করে অন্য কোনো ফ্রেন্ড চালাক? এরকম তো আমরা কখনোই চাই না। সো অনলাইনে বা সাইবার জগতে আমরা কিভাবে নিজেকে নিরাপদ রাখবো, এই নিরাপদ রাখার জন্য আমাদেরকে কি কি কর্তব্য, আমাদের কি কি দায়িত্ব আছে, কোন কাজগুলো আমরা করব, কোন কোন কাজগুলো আমরা করব না, এই সম্পূর্ণ জিনিসগুলো নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। এর সাথে সাথে আমরা হ্যাকিং এর চারটা যে ট্রিক্স আছে, একটা হচ্ছে যে আমাদের সাধারণত হ্যাকিং, হ্যাকিং কাকে বলে, হ্যাকিং কিভাবে হয়ে থাকে, এরপর হচ্ছে যে বুলেট ফোর্স অ্যাটাক, মানে যারা হ্যাকিং করে তাদের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ অ্যাটাক হচ্ছে যে বুলেট ফোর্স অ্যাটাক, যেটা আমরা মূলত অনেকেই ফেস করে থাকি হয়তো বা আমাদের ফেসবুক আইডি বা টুইটার আইডি, যে কোনো আইডি হ্যাক হলে সাধারণত বুলেট ফোর্স অ্যাটাকের মাধ্যমে করা হয়। এরপর হচ্ছে যে আমরা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং শিখবো বা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জানবো, কিভাবে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করা হয়। এবং তোমার এর সাথে সাথে আমরা ডেটা ইন্টারসেপশন এবং ম্যালওয়্যার সম্পর্কে আমরা আজকে ধারণা নেওয়ার চেষ্টা করব। এই ধারণাগুলো তোমাদের ক্লিয়ার থাকলে আশা করি তোমরা ইন ফিউচার নিজেকে অনলাইন জগতে অনেক সুরক্ষিত রাখতে পারবা। সো আমরা কি সকলেই আজকের ক্লাসের জন্য এক্সাইটেড? আর আর আমরা হচ্ছে যে আরো কিছু জিনিস আছে যেগুলো যেগুলো হচ্ছে যে আমরা মানে কম্পিউটারের জন্য আমরা অতিরিক্ত আসক্ত না হই, সেই আসক্ত না হওয়ার কিছু উপায়, কিছু কৌশল এবং কম্পিউটারে আমরা নিরাপত্তার কিছু কৌশল সম্পর্কে আজকে জানাশোনা করবো। সো আর ইউ রেডি ফর দ্য ক্লাস এভরিওয়ান? আশা করি আমরা সকলেই ক্লাসটার জন্য একদম প্রিপেয়ার। তো চলো আজকে আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আশা করি তোমরা অনেকেই হয়তো আমাকে চিনো, বাট অনেকে আমাকে নাও চিনতে পারো। ঠিক আছে, আমি আমার পরিচয়টা তোমাদের সকলকে দিয়ে দেই। সেটা হচ্ছে আমার নাম মোহাম্মদ আরিফ হাসান। আমার নাম মোহাম্মদ আরিফ হাসান। তোমরা আমাকে আরিফ ভাইয়া বলে ডাকতে পারো অথবা আঙ্গুর ভাইয়া বলে ডাকতে পারো, ইটস টোটালি আপ টু ইউ। ওকে, আর হচ্ছে যে আমার এনিওয়ে, সো আমার হচ্ছে যে পড়াশোনা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে, যেখানে আমি মূলত কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে বিএসসি কমপ্লিট করছি। এবং আমি তোমাদের সাধারণত জেনারেল সায়েন্স
এবং হচ্ছে যে আইসিটি ক্লাস সাধারণত নিয়ে থাকি, এবং আমার তোমাদেরকে পড়ানোর অভিজ্ঞতা অলমোস্ট 5 বছরের থেকেও মোটামুটি বেশি। ওকে, অ্যাজ ওয়েল অ্যাজ আমি একজন বর্তমান সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং তোমাদের সকলের টিচার বলতে পারো অথবা ভাইয়া বলতে পারো। ঠিক আছে, সো এই হচ্ছে আমার পরিচয়, মানে ছোট্ট একটা পরিচয়। তো আশা করি নেক্সট টাইম যদি কখনো দেখা হয়, বা নেক্সট টাইম যদি তোমাদের সঙ্গে কখনো দেখা হওয়ার সুযোগ হয়, তোমাদের সঙ্গে যদি পরিচিত হওয়ার সুযোগ হয়, আরো সুন্দর করে আমার সম্পর্কে অনেক কিছু জানতে পারবা। ঠিক আছে, সো এই হচ্ছে মূলত আমার পরিচয়। এখন চলো আমরা আজকের ক্লাসে সাধারণত কি কি পড়াশোনা করবো এটা একটু দেখে নিই। আজকের ক্লাসে আমরা মূলত পড়াশোনা করব তথ্যের নিরাপত্তা, সাইবার ঝুঁকি এবং ফেক নিউজ নিয়ে। বর্তমান আমাদের এই বাংলাদেশে থেকে শুরু করে আমাদের এই যে পুরো পৃথিবীতে সব থেকে বড় একটা ব্যাধি, সব থেকে বড় একটা খারাপ জিনিস হচ্ছে ফেক নিউজ। সব থেকে খারাপ একটা জিনিস হচ্ছে ফেক নিউজ। হ্যাঁ, তো এই ফেক নিউজটা বাংলাদেশে বর্তমান এমন ভাবে ছড়ায় পড়ছে, শুধু বাংলাদেশে না পুরো পৃথিবীতে এমন ভাবে ছড়িয়ে পড়ছে যে এই ফেক নিউজের ফলে আমরা নিজেদেরকে মনে করো অনেক বাজে বা ব্রুটাল ভেবে থাকি। সাপোজ আমরা কিছুদিন আগে আমি দেখলাম যে একটা ইন্টারনেটে একটা ছোট্ট একটা মেয়ের ছবি ভাইরাল হয়েছে এপস্টিন ফাইল দিয়ে, কিন্তু এটা বাঙালিরা কি করছে, মানে এটা একটা ফান মোমেন্টের ছবি, বাঙালিরা সেটাকে আবেগ বিক্রি করার জন্য সেটাকে বলছে যে এইটা এইরকম এইরকম। তো এইরকম করে আবেগ, মানুষের আবেগ বিক্রি করার জন্য, হ্যাঁ আমরা জানি বাংলাদেশে অনেক আবেগ বিক্রেতা আছে, শুধু বাংলাদেশে না পুরো পৃথিবী জুড়ে এইরকম আবেগ বিক্রেতা আছে। ঠিক আছে, তো যারা আবেগ বিক্রি করার জন্য মানুষের আবেগকে কাজে লাগিয়ে কি করে থাকে, ফেক নিউজ ছড়িয়ে থাকে। আবার কিছু কিছু সরকারি দল আছে যারা কি করে থাকে, যারা সাধারণত মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন ধরনের ফেক নিউজের প্রোপাগান্ডা চালিয়ে থাকে। সো ফেক নিউজটা আমরা কিভাবে শনাক্ত করব এবং ফেক নিউজ কিভাবে আমরা মানে ভালো মতো করে দেখবো যে এটা ফেক নিউজ কিনা, এবং এই ফেক নিউজ যদি আমরা পাই তাহলে আমরা কি করার চেষ্টা করব সেটা আমরা একটু ভালো মতো করে দেখবো, যে ফেক নিউজটা কি, এর ফলে আমাদের কি কি ক্ষতি হতে পারে, আরো অনেক কিছু বিষয় আছে যা আমরা দেখবো। এরপরে আমরা ইন্টারনেট ব্যবহারের নিরাপত্তা কৌশল। ধরো আমার একটা, যদি মনে করো আঙ্গুর ভাইয়া, আমার মনে করো তো মানে আমি তো একটা হ্যাংলা পাতলা মোটা সোটা একটা মানুষ, হ্যাঁ যাই হোক দুইটাই। তো এখন আমার কেমন হয়, আমার সাথে যদি আমার একটা বডিগার্ড থাকে যে আমার সব সময় আমার কথা শুনবে, আমার আশেপাশে কে আছে নাই সবকিছু দেখবে, হ্যাঁ আমাকে কেউ মারতে আসলে সে মারবে, যদি আমার এরকম একজন বডিগার্ড থাকে আমার ভালো লাগবে না? অবশ্যই লাগবে। ঠিক ইন্টারনেটেরও আমার ইন্টারনেটের আইডেন্টিফিকেশন বা ইন্টারনেটে আমার তথ্যগুলো অনেকে চুরি করার জন্য আছে, হয়তো তোমাদের তথ্য চুরি করার জন্য নাই, বাট অনেকে আছে, তোমরা যখন বড় হয়ে যাবা তখন তোমাদের তথ্য চুরি করার জন্য মানুষ ওট পেতে বসে থাকবে। ওকে, সো এই যে মানুষগুলো আছে, তোমার কাছে এমন যদি একটা সুপার পাওয়ার থাকে যে পাওয়ারটা তোমার কি করবে, তোমার ওই ডেটাগুলোকে রক্ষা করবে, তোমার ওই ডেটাগুলোকে একদম প্রোটেক্ট করবে। ঠিক আছে, সো এই যে নিরাপত্তা কৌশলের জন্য যে প্রোটেক্ট করাটা একটা আছে, তোমার ইন্টারনেটে যদি একটা বডিগার্ড থাকে যেমনটা ভালো লাগবে, ঠিক আমরা এইরকম একটা বডিগার্ড দেখবো, এইরকম একটা পাসওয়ার্ড মেকার দেখবো, এইরকম একটা পাসওয়ার্ড প্রোটেক্টর দেখবো, যে তোমার ইন্টারনেটের বিভিন্ন ধরনের তথ্যকে অল টাইম সুরক্ষা দিয়ে থাকে। এরপর আমরা দেখবো আসক্তি থেকে মুক্ত পাওয়ার উপায়। মানে অনেকেই আছে আমরা যারা একদম অনেক বেশি এডিক্টেড সাধারণত আমরা যদি ধূমপাই কেউ হয় যে ধূমপান করে তাদেরকে আমরা এডিক্টেড বলি। ধূমপান মূলত আমাদের শরীরের জন্য অনেক অস্বাস্থ্যকর একটা জিনিস। ঠিক তেমন আমাদের অতিরিক্ত মানে পরিমাণ কম্পিউটার এবং মোবাইলের প্রতি আসক্ত আমাদের জন্য জীবন মরণ ব্যাধি হতে পারে। এই জন্য আমরা এটা আসক্তি থেকে কিভাবে মুক্ত পাবো বা কিভাবে মুক্তি পাবো এবং এই আসক্তি যেন আমাদের না হয় সেটা আমরা কিভাবে ভালো মতো করে মানে এনশিওর করব, সেটা আমরা আজকে ভালো মতো করে দেখার চেষ্টা করব যদি সময় হয়। ওকে, তো আশা করি আজকে আমরা সব থেকে ভালোভাবে যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে যে তথ্যের নিরাপত্তা, সাইবার ঝুঁকি এবং ফেক নিউজ। ওকে, আশা করি আমরা আজকে সবগুলো টপিক কভার করতে পারবো এবং এই টপিকগুলো একদম ভালো মতো করে আজকের ক্লাসের পর তুমি অনেক সুন্দর করে তোমার শুধুমাত্র পড়াশোনার লাইফ না, তুমি তোমার পার্সোনাল লাইফেও কি কি করা যাবে কি কি করা যাবে না, কোন কোন তথ্য মানুষের সঙ্গে শেয়ার করা যাবে, কোন কোন তথ্য শেয়ার করা যাবে না, কিভাবে তোমার ইন্টারনেটে ক্ষতি হতে পারে, কিভাবে ক্ষতি না হতে পারে, এই সবগুলো জিনিস আমাদের বাস্তব জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের পড়াশোনার জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। তাই আমাদেরকে আজকের ক্লাসটা একদম মনোযোগ দিয়ে ভালো মতো করে পড়তে হবে। ঠিক আছে, আর আই এম সরি আমার কথাবার্তা হয়তো বা অনেকের তোমাদের কেমন কেমন লাগতেছে, আমার একটু সর্দি হয়েছে বা ঠান্ডা লাগছে আমার, আর হচ্ছে যে এই জন্য কথা একটু কেমন মনে হচ্ছে আর গলাটাও একটু ব্যথা করতেছে। সো আমি একটু স্লোলি কথা বলার চেষ্টা করব। হ্যাঁ, তো দেখো আমাদের বর্তমান সময়ে আমাদের জীবনের, আগে মানুষ কি বলতো জানো, আগে যখন আমরা ছোট ছিলাম তখন মানুষ বলতো যে স্বাস্থ্যই সম্পদ।
মানে আমরা যে স্বাস্থ্যটা আছে, এই স্বাস্থ্য যার ভালো আছে, স্বাস্থ্য যার মনে করো যার কোনো রোগ ব্যাধি নেই, একটা ভালো শরীর থাকলে বলা হইতো স্বাস্থ্যই সম্পদ। কিন্তু বর্তমান দুনিয়ায়, বর্তমান জীবনে আমরা সব থেকে বেশি যে জিনিসটা করে থাকি, বা বর্তমান বেশি যে জিনিসটা আমাদের প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের তথ্য। সো আমরা সাধারণত বলে থাকি যে তথ্যই আমাদের সব থেকে মূল্যবান সম্পদ। এই জন্য বলা হয় বর্তমান সময়ে তথ্য মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ। কেন মূল্যবান সম্পদ? আমরা যদি একটু ভালো মতো করে মানে মনে রাখি, ভাইয়া তথ্য কিভাবে আমার সম্পদ হয়ে গেল। এখন তথ্য কি? তথ্য বলতে যে কোনো একটা ইনফরমেশন, যেমন তোমার নাম, আমার নাম মোহাম্মদ আরিফ হাসান আঙ্গুর, এটা একটা তথ্য। আমার ফোন নাম্বার 01 এত 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 8, হ্যাঁ, সো এটা আমার একটা তথ্য। এরপর আমার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার, এটা একটা তথ্য। এরপর আমার মনে করো তোমার হচ্ছে যে ফেসবুক আইডি, আমার ইনস্টাগ্রাম আইডি, আমার যে কোনো ধরনের আইডি যেগুলো আছে, এগুলো আমার একটা তথ্য। এই তথ্যগুলা আসলে কোন কোন তথ্যগুলো আমি ভালো মতো করে মানুষের সঙ্গে শেয়ার করতে পারবো, কোন কোন তথ্যগুলো আমি শেয়ার করতে পারবো না। আমি যদি আমার ব্যাংক অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড যদি ক্লাসের মধ্যে শেয়ার করে দেই, আমি তোমাদেরকে মনে করো আসলাম, আসার পর আমি এখন সাপোজ আমি যদি তোমরা এখন আমার কাছে চাও যে ভাইয়া আপনি আপনার ফেসবুক আইডিটা দেন, আমি হয়তো বা বলবো যে হ্যাঁ ঠিক আছে, আমার ফেসবুক আইডি এটা হচ্ছে যে এই যে আরিফ হাসান, ওকে, এটা লিখলে সার্চ করলেই তুমি পেয়ে যাবা, হ্যাঁ, এই হচ্ছে আমার ফেসবুক আইডি। ওকে, এখন তুমি যদি বলো যে ভাইয়া ঠিক আছে, ফেসবুক আইডিটা তখন দিয়েই দিলেন, একটু পাসওয়ার্ডটা দিয়ে দিলে হয় না? এখন তোমরা আমার কাছে একদম চাইলা যে ভাইয়া ফেসবুক আইডিটা তো দিয়ে দিলেন, আমাদেরকে একটু পাসওয়ার্ডটাও দেন, একটু ঘুরে টুরে আসি আপনার আইডিতে, আমি কি দিব? সাপোজ আমি যদি তোমাকে বলি যে তোমার ফেসবুক আইডিটা তো দিলা, আমার একটু পাসওয়ার্ডটা দাও, তুমি কি পাসওয়ার্ডটা দিবা? তুমি আমাকে পাসওয়ার্ড দিবে না। কেন দিবা না? কারণ হচ্ছে তোমার নাম্বারটা যদি আমি কোনোভাবে ম্যানেজ করতে পারি, নাম্বার ম্যানেজ করাটা ইজি, ইনফরমেশন গ্যাদার করাটা অনেক ইজি, হ্যাঁ, কিন্তু পাসওয়ার্ড যে আছে, এখন তুমি যদি বলো যে ভাইয়া পাসওয়ার্ড ইয়াটা তো দিলেন, আপনার আইডির নামটা তো দিলেন, এখন একটু আপনার পাসওয়ার্ডটা দেন, হ্যাঁ, সো এটা কি আমি দিব? এটা আমি দিব না। সো আমাদের তথ্য সাধারণত দুই রকমের হতে পারে। সো আমি আমার পাসওয়ার্ডটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে হ্যাক করে নিও, হ্যাঁ। সো এই হচ্ছে আমার পাসওয়ার্ড। সো এই হচ্ছে আমার মনে করো আইডির নাম এবং আইডির হচ্ছে যে পাসওয়ার্ড। সো এখন কোনটা তথ্য আমরা শেয়ার করতে পারি সবার সঙ্গে? আমরা এই যে উপরে তথ্য যেটা আছে, এই যে তথ্যটা আছে, উপরের যে তথ্যটা আছে আর নিচের যে তথ্যটা আছে, আমরা কোনটা শেয়ার করতে পারবো? আমরা উপরের তথ্যটা শেয়ার করতে পারবো, নাম, তারপর আইডির নাম, এই জিনিসগুলো আমরা তথ্য শেয়ার করতে পারবো। তার মানে আমরা এগুলা পাবলিকলি জানাইতে পারবো যে হ্যাঁ এটা আমার আইডির নাম। কিন্তু আমি পাসওয়ার্ড কি সবার সঙ্গে শেয়ার করতে পারবো? এটা শুধুমাত্র আমার অন্তরের মধ্যে থাকবে, ঠিক আছে, মানে আমার মনের মধ্যে থাকবে, হ্যাঁ। সো এই যে পাসওয়ার্ডটা আছে, এই পাসওয়ার্ড হচ্ছে একান্ত গোপনীয়, আর এই গোপনীয় যে পাসওয়ার্ড গুলো, এগুলো আমরা সবার সঙ্গে আমরা শেয়ার করব না। এই জন্য তথ্যের দুইটি প্রকারভেদ রয়েছে। একটা, আমরা এই যে তথ্যগুলো আছে, তথ্যটাকে আমরা এই জন্য কয়টা নামে প্রকাশ করতে পারি? দুইটা প্রকার করতে পারি। এক নাম্বার হচ্ছে আমাদের গোপনীয়, এক নাম্বার হচ্ছে উন্মুক্ত তথ্য, হ্যাঁ, ওপেন সোর্স যেটাকে বলা হয়। সো ওপেন ইনফরমেশন, সো ওপেন ইনফো দিলাম, তার মানে হচ্ছে যে উন্মুক্ত তথ্য, সবার জন্য এটা উন্মুক্ত। তোমরা চাইলেই এখন আরিফ ভাইয়ার ফেসবুক আইডিতে ঢুকতে পারো, তোমরা চাইলে আরিফ ভাইয়াকে মেসেজ দিতে পারো, তোমরা চাইলে আরিফ ভাইয়াকে হ্যাঁ পোক করতে পারো। সো এনি কাইন্ড অফ থিং তুমি ফেসবুকে বা তোমার ইনস্টাগ্রামে বা যে কোনো জায়গায় তুমি করতে পারো। কিন্তু তুমি কোনো কিছু চাইলেই কি আরিফ ভাইয়ার পাসওয়ার্ডটা জানতে পারবা? চাইলেই তুমি এটা পারবে না। সো আমি আমার এই জিনিসটা বা আমি আমার যে পাসওয়ার্ডটা, এটা প্রোটেক্ট করে রাখি, আমার শুধুমাত্র আমার মনের মধ্যে থাকে এইটাই আমার পাসওয়ার্ড এবং এটা আমি কাউকে জানাবো না। সো এই যে পাসওয়ার্ডটা আছে, এটাকে সাধারণত বলা হয় একদম আমাদের কি গোপনীয় তথ্য, ঠিক আছে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা সাধারণত গোপনীয় তথ্য বলতে পারি। সো আমাদের তথ্য কয় প্রকার? তথ্য দুই প্রকার সাধারণত, বা শেয়ারের ভিত্তিতে তথ্যটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে উন্মুক্ত তথ্য, যেটা আমরা সবার জন্য খুলে দেই যে হ্যাঁ এটা আমার, যেমন আমার ফোন নাম্বার, আমি চাইলে আমার ফোন নাম্বারটা তোমাকে দিয়েই দিতে পারি। যেমন মনে করো তুমি যদি আমার কাছে বিকাশ নাম্বারটা চাও, আমি তোমাকে বিকাশ নাম্বারটা দিব না, হ্যাঁ, তুমি যদি টাকা টুকা পাঠাও তাহলে হয়তো আমি বিকাশ নাম্বারটা দিব। কিন্তু তুমি যদি বলো যে ভাই আপনার বিকাশ নাম্বার তো দিয়ে দিলেন, বিকাশের পিন নাম্বারটা একটু দিয়ে দেন তো, তুমি কি দিবা? তুমি তো দিবা না। এখন বিকাশ থেকে তোমাকে যেই ফোন করুক, বিকাশ থেকে ধরো তোমাকে বললো যে আমি ক্রিস্টিয়ানো রোনালদো বলতেছি, প্লিজ আমাকে একটু ইয়েটা দেন, আপনার বিকাশের পিন নাম্বারটা দেন, তুমি কি দিবা? যদি তোমার মনে হয় যে না আমার টাকা অনেক বেশি, রোনালদোকে 2-4 লাখ টাকা দিয়ে দিলাম, আমার কোনো ব্যাপার না, ঠিক আছে, তখন তুমি দিতে পারো, মানে তোমার কোনো সমস্যা নেই। বাট তোমার যদি সিকিউরিটি নিয়ে কনসার্ন থাকে, তুমি যদি আজকে আরিফ ভাইয়ের ক্লাসটা করো, এরপরে তোমাকে রোনালদো কেন, মেসি কেন, নেইমার কেন, যে কোনো মানে যে কোনো বান্দা স্বয়ং যদি মনে করো
হ্যাঁ, কি আরিফ ভাইও ফোন করে বলে যে তোমার আইডি পাসওয়ার্ডটা দাও, তুমি দিবা না। কেন দিবা না? কারণ এটা শুধুমাত্র তোমার জন্য তথ্য। তো আমরা এটাকে বলি সাধারণত গোপনীয় তথ্য। হ্যাঁ, তার মানে একটা হচ্ছে যে আমাদের ওপেন ইনফরমেশন আর একটা হচ্ছে যে ক্লোজ ইনফরমেশন। সো আমরা একটাকে বলি উন্মুক্ত, সবার জন্য খোলা, উন্মুক্ত তথ্য, আর একটা হচ্ছে গোপনীয়। আরেকটা হচ্ছে যে আমাদের গোপনীয় তথ্য। সো উন্মুক্ত তথ্য কেমন হতে পারে? যেমন আমাদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলো উন্মুক্ত হতে পারে। আর গোপনীয় বলতে আমরা কি বুঝাই? গোপনীয় বলতে আমরা সাধারণত বুঝাই যে আমাদের পাসওয়ার্ড, ওকে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট পাসওয়ার্ড, এগুলোকে আমরা সাধারণত ক্লোজ তথ্য বলে থাকি। যেমন আমি যা বললাম তোমাদের তাই এখানে সঠিকভাবে দেয়া আছে। দেখো যে আমরা মনে করো সংবাদপত্র, প্রবন্ধ, হ্যাঁ, সংস্থা, প্রতিষ্ঠান, প্রেস রিলিজ, এত কিছু না, আমি যেভাবে তোমাদেরকে বুঝাইলাম একদম ওটা সব থেকে ইজি, যে আমরা যে তথ্যগুলো সবার সঙ্গে শেয়ার করতে পারি। ধরো আজকে তোমার একজন বোনের বার্থডে, তুমি কি করলা? ওইটা শেয়ার করতে পারো, রাইট? তোমার বোনের বার্থডে হয়েছে, তুমি মানে বার্থডে এই জন্য তুমি শেয়ার করতে পারো। এখন তোমার যদি একটা পরীক্ষা হয়, ওই পরীক্ষার কোশ্চেন পেপার, ঠিক আছে, তুমি যখন পরীক্ষা দিচ্ছ, ওই পরীক্ষার পেপারটা, ওই পরীক্ষার কোশ্চেনটা কি তুমি পরীক্ষার হলে গিয়ে সবাইকে একদম ইয়া করে দিতে পারো যে এই যে নাও আমার খাতা তুমি লেখো, আমার খাতা তুমি ধরে লেখো? এরকম আমরা করতে পারি না। কেন পারি না? ওইটা গোপনীয়। পরীক্ষা আমরা দেই একমাত্র গোপনীয়তা হবে। কিন্তু যখন একবার সংবাদপত্র যখন তুমি পড়বা, তখন তুমি সবার সঙ্গে শেয়ার করতে পারো, এই না এই খবরটা আজকে আসছে, ঠিক আছে? তো এরকম করে তুমি সংবাদ বিতরণ করতে পারবা। কিন্তু তুমি তোমার একান্ত ব্যক্তিগত যখন পরীক্ষা হবে, যে কোনো কিছু পাসওয়ার্ড, এই জিনিসগুলো তুমি কি করবা না, কখনোই শেয়ার করতে পারো না। কেন শেয়ার করতে পারো না? এগুলো শুধুমাত্রই তোমার ব্যক্তিগত জিনিস। হ্যাঁ, অন্যদিকে যেমন মনে করো আমাদের গোপনীয়, গোপনীয় বলতে কি বোঝায়? বিভিন্ন ধরনের বাণিজ্যিক চুক্তি। এই যে আমরা বললাম না যে বিভিন্ন ধরনের বাণিজ্যিক চুক্তি। এখন মনে করো তুমি একটা টি শার্ট, হ্যাঁ, মনে করো তুমি একজন দোকানদার, তুমি একটা শার্ট কিনলা। এখন তুমি কি দোকানকে, তোমার তোমার কাস্টমার যদি তোমার কাছে আসে, আর তুমি কি এরকম করে বলে দাও যে এই শার্টটা আমি 1,000 টাকা দিয়ে কিনছি আর 2,000 টাকা দিয়ে আমি বিক্রি করবো, এরকম করে বলো? কারণ তুমি তোমার ইয়াটা কি করো, তুমি তোমার যে যত টাকা দিয়ে তুমি কিনছো এটা তুমি গোপন রাখো, গোপন রেখে ওইটাকে বিক্রি করার চেষ্টা করো। দেখো না, একটা দোকানদার 100 টাকা দিয়ে জিনিস কিনে 1,000 টাকাও বিক্রি করতে পারে, কিন্তু সে তোমাকে বলে যে আমি 100 টাকা দিয়ে কিনছি। হয়তো বা মিথ্যা কথা বলে যে এটা 500 টাকা দিয়ে কিনছি, লস হয়ে যাবে, কিন্তু সত্য কথাটা কেউ বলে না, তার মানে সত্যটা গোপন রাখে। সো এটাকে বলা হয় বাণিজ্যিক চুক্তি। তারপরে জাতীয় পরিচয়পত্র, অনেকেই আমরা জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা সবাইকে দিয়ে দেই যে এই যে নাও, হাই গাইস, এটা আমার ভোটার আইডি কার্ড, এটা আমার আর জাতীয় পরিচয়পত্রের নাম্বার, এই নেন, ছবি তুলে নেন। তো এরকম আমরা অনেকেই করতে মানে হয়তোবা করি। এইটা কিন্তু ইয়া করা, জাতীয় পরিচয়পত্রের নাম্বার, তারপর পাসপোর্টের নাম্বার, এগুলো নাম্বার কিন্তু শেয়ার করাটা ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, এরপর আমাদের পাসওয়ার্ড যে আছে, এই পাসওয়ার্ড গুলা, ওকে। সো এইসব আমরা কি করব না, এইসব আমরা আমরা সহজে কারোর সঙ্গে শেয়ার করব না। সহজে কেন? আমরা কারোর সঙ্গে এই জিনিসটা শেয়ার করব না, ঠিক আছে? সো এই তথ্যগুলো এরকমের। উন্মুক্ত তথ্য বলতে আমরা কি বুঝাই? যেগুলো আমরা সকলেই, উন্মুক্ত তথ্য বলতে আমরা কি বুঝাই? যেগুলো আমরা সকলের সঙ্গে শেয়ার করতে পারি। যেমন আজকে মনে করো আমি এসএসসি পাস করছি, অনেক বছর আগেই পাস করছি। এটা যদি আমি তোমাদেরকে বলি যে আমি এই যে এসএসসি পাস করছি, এই নাও দেখো আমার আমার ছবি পেপারে আসছে, ঠিক আছে, তখন তুমি সবাইকে দেখাইতে পারবে, এটা একটা উন্মুক্ত তথ্য। তোমার মনে করো তুমি ভালো কিছু করছো, এটা পেপারে আসছে, এটা একটা উন্মুক্ত তথ্য, ঠিক আছে? তো এই যে তথ্যগুলো আছে, এই তথ্যগুলো উন্মুক্ত তথ্য। আর গোপনীয় তথ্য কেমন? যে তথ্য তুমি কারোর সঙ্গে শেয়ার করো না। যেমন তোমার আইডি, পাসওয়ার্ড, হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ভোটার আইডি কার্ডের নাম্বার, পাসপোর্ট নাম্বার, এই জিনিসগুলো তুমি কারোর সঙ্গে শেয়ার করো না। এই জন্য এগুলোকে আমরা বলি গোপনীয় তথ্য। ওকে, আমরা দুই প্রকার তথ্য বুঝতে পারছি কিনা বুঝতে পারি নাই, আমাকে একটু পোলের মাধ্যমে জানাই দাও তো তোমরা সবাই। আশা করি আমরা এটা ঠিকঠাক মতো বুঝতে পারছি, রাইট? ওকে, দ্যাটস গুড। সো আমরা এখন দেখি যে আমাদের ডিজিটাল যোগাযোগ আসার ফলে বা ডিজিটাল যোগাযোগ মাধ্যম আমাদের আমাদের সাথে যুক্ত হওয়ার ফলে আমাদের কি কি উপকার হয়েছে। আমাদের অনেক উপকার হয়েছে। যেমন কি আমরা হচ্ছে যে বর্তমান আমরা সাধারণত বলি যে আমাদের বিভিন্ন ধরনের হিসাব নিকাশ করার জন্য, টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানোর জন্য, ডিজিটাল ট্রান্সমিশন করার জন্য আমরা বর্তমান এআই দেখতেছি, আমরা আরো বিভিন্ন ধরনের জিনিসগুলো দেখতেছি। আমাদের জীবনটাকে যারা অনেক 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 ইজি করে রাখছে।
আমাদের অনেক ইজি করে রাখছে এই জিনিসগুলা। কেন আমাদের জীবনটা ইজি হয়ে গেছে? আগে যদি আমি এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা পাঠাইতে চাইতাম, আমি কিন্তু সহজে টাকাটা পাঠাইতে পারতাম না। কেন টাকাটা পাঠাইতে পারতাম না? এর কারণ হচ্ছে আগে এরকম ডিজিটাল পেমেন্ট সিস্টেম ছিল না। আগে টাকা একজন মানুষ আরেকজন মানুষকে গিয়ে দিয়ে আসতো, হ্যাঁ, অথবা ডাক বিভাগের মাধ্যমে চিঠির মাধ্যমে টাকা পাঠাইতো। এখন কিন্তু আর এমন নাই। এখন সাপোজ তোমাদের টাকা লাগবে, সরাসরি তোমাদের বাবা মাকে বলো যে আমাকে টাকা দাও, বিকাশ অথবা মানে যারা বাবা মা থেকে দূরে থাকো তারা হয়তো বা বিকাশ নাম্বার, নগদ নাম্বার, ডাচ বাংলা ব্যাংক বা যে কোনো ভাবে তোমরা কি করে থাকো, টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠায় দাও, ঠিক আছে? আমরা বন্ধুদের সামনে ঈদ আসতেছে, ঠিক আছে, অনেকেই ঈদের সালামি একজন আরেকজনকে পাঠাবে, ঠিক আছে? হ্যাঁ, অনেকেই তোমরা ভাইয়াদের কাছে সালামি চাবো, অনেকে তোমাদের ভাইয়া সালামি দিয়ে দিবে। তো এই যে সালামি গুলো আছে, সালামি গুলো ঈদের মানে তোমার বিকাশের মাধ্যমে দেয়। এর মানে কি ভাইয়া তোমাকে গিয়ে সরাসরি গিয়ে টাকাটা দেয়, এই যে নাও টাকা? না, এগুলো আসলে আমরা অনলাইন ব্যাংকিং, এটাকে বলা হয় অনলাইন ব্যাংকিং। সো অনলাইনে ব্যাংকিং এর মাধ্যমে আমরা করে থাকি। সো আমাদের হিসাব নিকাশ অটোমেশন মানে নিজে নিজেই কাজ করা। তুমি একটা বর্তমান বিভিন্ন ধরনের এআই আছে, যেমন চ্যাট জিপিটি, ডিপসিক, হ্যাঁ, তারপরে হচ্ছে যে আরো বিভিন্ন ধরনের আছে, জিমিনাই, হুম, সো এই গ্রক আছে। সো এই যে ইয়াগুলা আছে, এই যে এআই গুলো আছে, এগুলো অটোমেশন, এগুলো নিজে নিজে কাজ করার সামর্থ্য রাখে। এদের একটা কৃত্রিম বুদ্ধি দেওয়া আছে। আমাদের মাথায় যেমন বুদ্ধি আছে, এদেরও একটা বুদ্ধিমত্তা আছে। সো এই যে বুদ্ধিমত্তা গুলো আছে, যা আমাদের তোমার হচ্ছে যা আমাদের ভবিষ্যতের জন্য এবং আমাদের ডিজিটালাইজেশনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এগুলো আমাদের বিভিন্ন ধরনের কাজ করে থাকে, যেমন প্রয়োজনীয় ডিভাইস এবং সিস্টেমকে বোঝায় এবং বাইনারি আকারে ডেটা প্রক্রিয়াকরণ করে, মানে কম্পিউটার কাজ করে। সো বাইনারি যেখানেই বুঝবা, মানে বাইনারি যেখানেই দেখবা, ওটাকেই ভাববা কম্পিউটার। সো কম্পিউটার এইসব ধরনের কাজ করতে পারে। কম্পিউটার আরো অনেক ধরনের কাজ করতে পারে, আশা করি আমার থেকে তোমরা আরো অনেক ভালো জানো। কম্পিউটার দিয়ে আমরা সফটওয়্যার বানাইতে পারি, বিভিন্ন ধরনের কানেকশন করতে পারি, ইমেইল করতে পারি, এক জায়গা থেকে আরেক জায়গায় বিভিন্ন ধরনের ডেটা পাঠাইতে পারি। এই কাজগুলো কম্পিউটার এবং অটোমেশনের দ্বারা সাধারণত হয়ে থাকে। ওকে, সো চলো আমরা এখন একটা জিনিস দেখবো যে সাইবার জগৎ। সাইবার জগৎ জিনিসটা কি? সাইবার জগৎ মানে হচ্ছে অনলাইনের যে জগৎটা আছে, আমাদের যে ইন্টারনেটের জগৎটা আছে, এই ইন্টারনেটের জগৎটাকে আমরা সাধারণত বলা হয় সাইবার জগৎ। সাইবার মানে আমরা বলতে পারি ইন্টারনেট। সো এখন প্রায় মানে সাইবার জগতে অনেকেই অনেক ধরনের মানে ইয়া পাচ্ছে। আমরা বিভিন্ন ধরনের মনে করো ওই যে টাকা পাঠাইতে পারতেছি, আমরা অনেক ধরনের সুবিধা পাচ্ছি। শুধুই কি আমরা সুবিধা পাচ্ছি? আমরা কি কোনো অসুবিধা নিচ্ছি না? অবশ্যই অসুবিধা অনেক বেশি। সুবিধা যেমন আছে ঠিক অসুবিধাও তেমন। কিছুদিন আগে, এই আজ থেকে 2-3 বছর আগে ইন্টারনেটে অনেক বড় স্ক্যাম হইতো। কি স্ক্যাম হইতো? মানে একটা মানুষ কি করতো, অনলাইনে টাকা পেমেন্ট করে এক জায়গায় ইনভেস্ট করতো। বাস এতগুলো তোমরা বুঝবা না। যাই হোক, আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই যে অনলাইনে কিভাবে প্রতারিত হচ্ছ। তো তোমরা অনেক চালাক, আমি জানি যে তোমরা অনেক চালাক, তো তোমরা এরকম প্রতারিত হও নাই। আগের মানুষ মানে এখনের মানুষ কি করতো, মানে 2 বছর আগে কি হইতো, আমাদের একজন মনে করো একজন ছেলে ছিল, মানে একজন মনে করো কল দিত, ঠিক আছে? একজন কি করত, একজন কল করত কাকে, ভিকটিমকে, মানে যার কাছ থেকে উনি টাকা চুরি করবে। তার আগেই বুঝতে পারে যে ওনার অ্যাকাউন্টে কত টাকা আছে। কিভাবে বুঝতে পারে? সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন গ্যাদারিং, তথ্য কোনোভাবে তারা কি করে থাকে, তথ্য কোনোভাবে নিয়ে থাকে। সো আমরা চলো এই জিনিসটা একটু দেখি যে কিভাবে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং তথ্য গ্যাদারিং করা হয়। হ্যাঁ, সো এই যে মনে করো এটা একটা ব্যক্তি, এই ব্যক্তির কাছে মোটামুটি টাকা আছে, মানুষ জানে যে এর কাছে টাকা আছে, কেমনে আমরা জানি না। যেমন আরিফ ভাইয়াকে দেখলেই তোমার মনে হচ্ছে আরে ভুখারাঙ্গা মানুষ, এর কাছে আর কি টাকা থাকবে। তো জাকি ভাইয়াকে যদি দেখো, হ্যাঁ, ফারদিন ভাইকে যদি দেখো, দেখলে মনে হবে ও মাই গড এত বেশি টাকাওয়ালা একটা মানুষ, ঠিক আছে? তখন তোমরা কি করবা, তখন তোমরা তাকে মানে যদি তার কাছে টাকাগুলা, যা যদি হ্যাকার হয় তাহলে তাদের কাছে টাকাটা ছিনাই নেওয়ার চেষ্টা করে। সো এই যে মনে করো আমাদের এই ব্যক্তি আছে, ধরো এই ব্যক্তি হচ্ছে যে আমাদের অ্যাটাকার, যে টাকা চুরি করবে। হ্যাঁ, সো এই হচ্ছে যে আমাদের অ্যাটাকার। এখন এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে টাকা পয়সা চুরি করা। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে মানে ভিকটিমের কাছ থেকে টাকা পয়সা চুরি করা। এখন ধরো আমাদের ভিকটিম যে আছে, সে মনে করো ধরো আমাদের বিকাশের মতো একটা সংস্থা আছে, ওই রকম সংস্থায় ধরো কাজ করে, ঠিক আছে, বা যে কোনো ধরনের ইয়াতে সে কাজ করে থাকে। সো এই হচ্ছে আমাদের, হ্যাঁ, ভিকটিম। ওকে, সো এই হচ্ছে আমাদের ভিকটিম।
সো এই হচ্ছে আমাদের ভিকটিম। এখন এই অ্যাটাকার আগে কি করে, ওর সম্পর্কে খোঁজ খবর নেয়, ওর অ্যাকাউন্টে কত টাকা আছে না আছে এটার জন্য খোঁজ খবর নেয়। সো আমরা এটাকে কি বলতে পারি, ভিকটিম, বা যে আর কি তোমার হচ্ছে যে আক্রান্ত হবে, সো আমরা এটাকে আক্রান্ত ব্যক্তি বলি, ডাইরেক্ট আমরা এটাকে ভিকটিম বলে থাকি। হ্যাঁ, সো ভিকটিম। এখন আমরা এই অ্যাটাকার কি করে, এই অ্যাটাকার আগে ওর সম্পর্কে তথ্য নেয়, যে ওর নাম কি, আগে ও জানতে হবে ওর নাম কি। সো ওর নাম জানাটা ইজি, একজন মানুষকে যদি জিজ্ঞেস করা হয় ওই যে কালো প্যান্টওয়ালা ডিজে ছেলেটা যাচ্ছে ওর নাম কি, ঠিক আছে, তো বলে দেবে যে হ্যাঁ এর নাম মোহাম্মদ এইটা, এটা অমুক অমুক অমুক, ঠিক আছে। সো ওর নাম জানাটা খুবই ইজি। মনে করো ওর নামটা আগে প্রথমে জানার চেষ্টা করবে, কি করবে, আগে ওর নামটা দেখার চেষ্টা করবে যে ওর নাম কি। হ্যাঁ, এরপর নাম জানলে তোমার অনেক কিছু সবকিছু ইজি হয়ে যায়। নাম, আর একটা কি লাগে, নাম লাগার পর আরেকটা জিনিস ফোন নাম্বার লাগে। নাম লাগে, ফোন নাম্বার লাগবে, কারণ ওই ফোন নাম্বার দিয়েই তো সে অ্যাকাউন্ট খুলবে, বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট খুলবে। এরপর মেইল সম্ভবত এখন বেশি একটা লাগে না, হ্যাঁ, বা মেইল খুব একটা লাগে না, যারা অনেক বেশি হায়ার তারা মেইল ব্যবহার করে। আর একটা সব থেকে বড় জিনিস লাগবে, সেটা হচ্ছে ভোটার আইডি কার্ডের নাম্বার। এই তিনটা জিনিস থাকলেই যে কোনো কারো আইডি হ্যাক করা, বা যে কোনো কারো ব্যাংক অ্যাকাউন্ট বা যে কোনো কারো বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করা অনেক বেশি ইজি। ধরো এনার নাম হচ্ছে, এই ছেলের নাম হচ্ছে মিস্টার যদু, ওকে, এর নাম আমরা দিলাম মিস্টার যদু। সো এর আমরা ফোন নাম্বারটা দেখি, মনে করো এর ফোন নাম্বার হচ্ছে এইটা 00, মনে করো 111, যে কোনো একটা ওর ফোন নাম্বার দিলাম 7240, ধরো এটা ওর ফোন নাম্বার, এবং আইডি কার্ড নাম্বার মনে করো এটা দেওয়া আছে 11223, এই হচ্ছে যে ওর আইডি কার্ড নাম্বার। সো এই অ্যাটাকার কি করবে, যে কোনো প্রকারেই তার আগে কি করবে, ফোন নাম্বার নিবে। নামটা তো অলরেডি জানা সহজ, যে কোনো কাউকে যা মানে জিজ্ঞেস করলে নাম বলে দিবে, ফোন নাম্বার এবং তার আইডি কার্ড। এখন আইডি কার্ডের নাম্বার সে বিভিন্ন ভাবে পাওয়ার চেষ্টা করে। যখন একে পাবে, হয়তো বা ওকে বললো যে ভাই আপনাকে তো আমার অনেক বেশি পছন্দ হয়েছে, আপনার কথাবার্তা শুনে আমি নিজেকে গর্বিত ফিল করতেছি, আপনার ফেসবুক আইডিটা দেন। তো মনে করো ফেসবুক আইডির মধ্যে ঢুকে এসে কোনোভাবে তার আইডির নাম্বারটা পেয়ে গেছে। অনেকে আছে না যে একটা স্মার্ট কার্ড পাইলেও, হাই গাইস আমি স্মার্ট কার্ড পেয়ে গেছি, দেখো আমার স্মার্ট কার্ড, হ্যাঁ আমি স্মার্ট কার্ড পেয়েছি, আমি বড়লোক, তোমরা সবাই গরিব, এরকম করে অনেকে বলে না। আমি দেখছি আমার নিজের ফ্রেন্ড স্মার্ট কার্ড পাওয়ার পর স্মার্ট কার্ডের সঙ্গে ছবি তুলে দিয়ে দিছিল। সো তোমাদেরও এমন কোনো ব্যক্তি থাকতে পারে, ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পর ছবি দিতে পারো। সো ড্রাইভিং লাইসেন্সে তোমাদের নাম থাকে, তারপরে পাসপোর্টে ওইখানে নামের সাথে সবকিছুই থাকে, নাম্বার থাকে, আইডি কার্ড থাকে। সো এই তিনটা জিনিস থাকবে। এখন ধরো ওর যে কোনো একটা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, এখন যে কোনো একটা ধরো একটা ব্যাংকে অ্যাকাউন্ট আছে। সো ব্যাংকের নাম মানে ব্যাংকের নাম ধরো ভুয়া ব্যাংক, হ্যাঁ, এই মনে করো ব্যাংকে ওর একটা অ্যাকাউন্ট আছে, ব্যাংকের নাম ভি ভুয়া, ওকে, সো ভুয়া ব্যাংক। সো এই ব্যাংকে ওর একটা অ্যাকাউন্ট আছে। সো অ্যাকাউন্ট করতে গেলে কি কি জিনিস লাগে, তুমি যখন যে কোনো একটা অ্যাকাউন্ট করতে যাবা তোমার কয়েকটা জিনিস লাগবে। তোমার নাম লাগবে, তোমার বাপের নাম মার নাম এত কিছু চায় না। তুমি যখন টাকা তুলতে যাও বাপের নাম মায়ের নাম চায়, এত কিছু চায় না। সো নাম্বারটা চাই, ফোন নাম্বার চাই, এবং তোমার হচ্ছে জাস্ট ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটা চাই। এখন এই যে ভুয়া আছে, ভুয়া ব্যাংক, মনে করো এই ব্যাংকের মধ্যে তার কি মানে এখন তার অনেকগুলো টাকা আছে। এখন কত টাকা আছে, ধরো তার কাছে মনে করো 2 কোটি টাকা আছে, বা 1 কোটি টাকা আছে, 1 বা 2 কোটি টাকা আছে, ওকে, এই ব্যাংকে। এখন অ্যাটাকারের কাজ হচ্ছে ওর কাছ থেকে এই টাকাটা হাতিয়ে নেওয়া। কিভাবে করে, আগে ওর ইনফরমেশন নেয়। প্রথমে কি করবে, 1 নাম্বার স্টেপ হচ্ছে ওর ইনফরমেশনটা গ্যাদার করা। 1 নাম্বারটা হচ্ছে ইনফরমেশন গ্যাদার করা, ওকে, ওর সম্পর্কে আগে ইনফরমেশনটা নিবে, ঠিক আছে। তো আগে ইনফরমেশনটা নিবে, তারপরে 2 নাম্বার যে কাজটা হচ্ছে, 2 নাম্বার কাজটা হচ্ছে যেহেতু ইনফরমেশন গুলো চলে আসলো, এখন ওকে লোভ দেখানো, ওকে প্রলোভন দেখানো, বিভিন্ন ধরনের ওকে লোভ দেখানো। যেমন আমাকে লোভ দেখাইতো কি, আমাকে লোভ দেখাইতো মনে করো সাপোজ আপনাকে দিচ্ছে ইন্টারনেটে 100 জিবি ফ্রি, এইখানে ক্লিক করলে আপনাকে দিবে 100 জিবি। তারপর হঠাৎ করে তোমাদের কাছে এমন মেসেজ আসে অনেকেই, তুমি দেখবা এগুলো হয়তো বা তোমাদের এমনিতে তোমার সাথে দুষ্টামি করার জন্য বা তোমার ফেসবুক আইডেন্টিটি হ্যাক করার জন্য এরকম মেসেজ দেয়, যে এই যে তোমার হচ্ছে এইখানে ক্লিক করলেই গ্রামীণ ফোন রবি তোমাদেরকে দিচ্ছে 100 জিবি, ক্লিক করলেই তুমি পাওয়া যাবে এমবি, এরকম করে বলে। আবার অনেকেই বলে যে বিকাশ আপনাকে 1000 টাকা দিচ্ছে, এখানে ক্লিক করুন। সো এইরকম করে কি করে দেয়, এইরকম করে লোভ দেয়। তোমাদের দেয় ছোট ছোট লোভ, আমাদের বড় বড় লোভ দিবে, ঠিক আছে, দিবে যে ফ্ল্যাট ফ্রি, হ্যাঁ একটা মোবাইল কিনলে ফ্ল্যাট ফ্রি, এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন। সো রেজিস্ট্রেশন করতে গিয়ে নাম, ভোট, ফোন নাম্বার, আইডি এগুলো সব দিতে হয়, তাই না।
সো এই যে মনে করো ভিকটিমের কাছ থেকে প্রথমে ইনফরমেশন নিল, তারপরে লোভ দেখাবে। সো লোভ দেখার পর তার সম্পূর্ণ তথ্য যখন আসবে, তখন ওই লোভ দেখিয়ে কি করবে, লোভ দেখিয়ে মনে করো যখন আমরা এর আগে দেখছিলাম না যে বিকাশ থেকে মেসি বলতেছি আপনার মোবাইলে একটা পিন নাম্বার গেছে, পিন নাম্বারটা দেন। সো এ কি করে, কোন রকম যদি মানুষটাকে লোভে ফেলায়, লোভে ফেলার পর যদি মনে করো তার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারে। এখন পাসওয়ার্ড চেঞ্জ করার পদ্ধতি কি, একটা পাসওয়ার্ড যখন তুমি বিকাশে বা অন্যান্য কোথাও চেঞ্জ করতে যাও, তখন প্রথমে জানবে যে তোমার তোমার ফোন নাম্বারটা স্যার একটু বলেন, তো ফোন নাম্বারটা তো জানো। এরপর ভোটার আইডি কার্ড বলেন, ভোটার আইডি কার্ডটা তুমি জানো। এরপর তোমাকে বললো যে হচ্ছে যে স্যার আমরা তো আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিব, তো আপনার হচ্ছে যে পাসওয়ার্ড চেঞ্জ করে দিব, তুমি বললা যে আমার পাসওয়ার্ড আমি ভুলে গেছি, বলে ফেললা যে আমি পাসওয়ার্ড ভুলে গেছি, পাসওয়ার্ড চেঞ্জ করে দেন। তো তুমি তোমার নাম বললা, ভোটার আইডি কার্ড বললা। এখন তোমার সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা আছে সেটা হচ্ছে তোমাকে বলবে যে স্যার আমার এইখান থেকে একটা ওটিপি যাবে, ওটিপিটা আপনার যে নাম্বারে যাবে ওই নাম্বার থেকে আমাকে দিয়ে দেন। সো এই যে ওটিপিটা আছে, এই ওটিপিটাই এই লোভ দেখিয়ে ওটিপিটা নেওয়ার চেষ্টা করে। এই যে বিকাশ থেকে ফোন দিয়ে বলে যে এই যে আপনি হচ্ছে যে আপনার ওটিপিটা একটু দেন। সো এই যে ওটিপিটা আছে, ওটিপিটা নেওয়ার চেষ্টা করে, এবং ওটিপি যখন নেয় তখন পাসওয়ার্ড কি হয়, 4 নাম্বার স্টেজে এসে পাসওয়ার্ড রিসেট হয়, পাসওয়ার্ড রিসেট হয়। ওকে, সো পাসওয়ার্ড রিসেট হয়, এরপরে পাসওয়ার্ডটাকে রিসেট করে দেয়। এরপরে তোমার আর তার কোনো দরকার নাই, এরপরে তুমি বলো যে তুমি তুমি যাও গাঙ্গে, তোমার টাকা ভাসবে চাঙ্গে, ঠিক আছে। সো এইরকম করে তোমাকে বলে 5 নাম্বার স্টেপে এসে তোমার ওই ফোন নাম্বারটাকে একটু ডিসেবল করে দেওয়ার চেষ্টা করে থ্রু হচ্ছে যে ডিডোস অ্যাটাক। ডিডোস অ্যাটাকের মধ্যে তোমাদের পাসওয়ার্ডটা মানে তোমার ফোনের কানেকশনটা করে দেয়, তোমার হচ্ছে যে অনেক বেশি স্লো করে দেয়, এবং সে ওই টাকাগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। সো এইরকম করে অনলাইন ব্যাংকিং এ তোমার সাধারণত হ্যাকিংটা হয়ে থাকে, ঠিক আছে। সো এই উপায়ে হ্যাকিং হয়ে থাকে, আর হ্যাকিং এর বিভিন্ন ধরনের সিস্টেম আছে, ওই সিস্টেমগুলো আমরা এখন দেখবো। সো এই হ্যাকিং গুলো যেন আমাদের থেকে না হয়, ইন্টারনেটে আমাদের বিভিন্ন ধরনের তথ্য যেন আমরা আমাদের মতো করে সুরক্ষিত রাখতে পারি, ইন্টারনেটে যেন কেউ আমাদের ক্ষতি করতে না পারে, আমাদের তথ্য চুরি করতে না পারে, আমাদের তথ্য অন্য কারো কাছে বিক্রি করতে না পারে, আমাদের তথ্য আমাদের কাছে যেন নিরাপদ থাকে, এই জন্য আমরা কি করি, আমাদের সাইবার জগতে অনেক 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 বেশি সচেতন হতে হয়। আর না হলে আমাদেরকে কি করতে হবে, আমাদের টাকা ভাষা ওই গাঙ্গে ভাসবে, ঠিক আছে। আমরা কি চাই আমাদের তথ্য গাঙ্গে ভাসুক? আমরা তো চাই না। সো আমাদের এটা এমন একটা জগৎ যেখানে আমরা ইন্টারনেট ডেটা, হ্যাঁ, এই কোডগুলো আমরা একদম সুরক্ষিত রাখবো, নয়তো আমাদের পরবর্তীতে ক্ষতি হতে পারে। আমি জাস্ট এই পড়াশোনাটা একটু তোমাদেরকে জাস্ট বোঝার জন্য পড়াইলাম, হ্যাঁ, কারণ এইভাবে আসলে হ্যাকিং হয়ে থাকে। এটা আবার বইয়ে খুঁজতে চাইও না, পারবা না। ওকে, সো এই হচ্ছে যে আমাদের সাইবার জগতে কিভাবে আমরা করে থাকতে পারবো। সো সাইবার জগতে আমরা কি করব না, আমাদের ব্যক্তিগত তথ্য দিব না, যেই যেই তথ্যগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট সেই তথ্যগুলো আমরা দিব না। আর সাইবার অপরাধ কি, ইন্টারনেটে যদি কেউ তোমাকে ক্ষতি করার চেষ্টা করে, কেউ তোমাকে গালমন্দ করে, ইন্টারনেট ব্যবহার করে তোমাকে হুমকি ধামকি দেয়, তখন সেটাকে আমরা সাইবার অপরাধ বলি। আর এই সাইবার অপরাধটাকে আমরা কি করি, আমরা এই সাইবার অপরাধটাকে ইউটিলাইজ করার জন্য, আমরা নিজেকে নিরাপদ রাখার জন্য আমরা সাইবার জগতে নিজেকে অনেক বেশি সুরক্ষিত রাখার চেষ্টা করব। ওকে, আর যেন তথ্য মানুষ না পায় সেটার জন্য চেষ্টা করব। সো সাইবার জগৎ, ইন্টারনেট জগৎ যখন আরো যখন বৃদ্ধি পাচ্ছে, ক্রমাগতই বৃদ্ধি পাচ্ছে, সো আমাদের জীবনের এটা একটা অপরিহার্য অংশ। তোমরা দেখবা এখন চাইলেও ইন্টারনেট ছাড়া থাকতে পারো না। এখন মনে করো আমি এখান থেকে এক জায়গায় যাবো, আরে ম্যাপটা একটু বের করি, বের করার জন্য আমাদের ইন্টারনেট লাগবে। বন্ধুকে মেসেঞ্জারে কল দিব, ইন্টারনেট লাগবে, ঠিক আছে। কোনো একটা ইনফরমেশন জানার জন্য গুগল করবো, ইন্টারনেট লাগবে। সো সাইবার জগৎ আরো অনেক বৃদ্ধি পাচ্ছে। সো আমাদেরকে কি করতে হবে, ওইভাবে নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে যেন আমাদের তথ্য সহজে কেউ চুরি করতে না পারে। ওকে, সো তোমরা আমাকে একটু আমার ইয়াটা একটু জানাও। এখানে আমি তোমাদেরকে একটা পোল দিচ্ছি। সো ইন্টারনেট ও কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে সৃষ্টি একটি বিশ্বব্যাপী ভার্চুয়াল বা ডিজিটাল জগৎকে সাধারণত কি বলে? ওকে, এটা শুদ্ধ ভাষায় সুন্দর করে দেয়া আছে যে ইন্টারনেট ও কম্পিউটার তোমার হচ্ছে যে নেটওয়ার্কের মাধ্যমে সৃষ্টি একটি বিশ্বব্যাপী ভার্চুয়াল বা ডিজিটাল পরিবেশকে কি বলে? সাইবার সিকিউরিটি, সাইবার জগৎ বলে, অনলাইন বলে, নাকি কম্পিউটার নেটওয়ার্ক বলে? সাইবার সিকিউরিটি হচ্ছে কাউকে, মনে করো তুমি, আমাকে কেউ প্রোটেকশন দিতে পারতেছে না, সো অন্য কেউ আমাকে এসে যদি প্রোটেকশন দেয় সেটাকে বলে সাইবার সিকিউরিটি। অন্য কেউ এসে দিবে, ঠিক আছে, এক্সপার্ট যারা আছে, ঠিক আছে, তাদের হচ্ছে যে সাইবার সিকিউরিটি। আর সাইবার জগৎ, ওই তো বললাম অনলাইন জগৎ, হ্যাঁ। সো
এখন তোমাদের মধ্যে কারেক্ট অ্যান্সার যেটা মনে হচ্ছে সেটা দাও। এটা হচ্ছে যে আমাদের একটা সংজ্ঞাটা কি, ইন্টারনেট এবং কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে সৃষ্টি একটি বিশ্বব্যাপী, মানে এই যে কম্পিউটার নেটওয়ার্ক এবং ইন্টারনেট দিয়েই তো আমাদের পুরো বিশ্বটা তৈরি, তাই না? বা পুরো বিশ্বটাকে আমরা গ্যাদার করতেছি ইন্টারনেটের মাধ্যমে। সো এর মাধ্যমে যে ভার্চুয়াল জগৎটা তৈরি হয় এটাকে সাধারণত কি বলে? এটাকে সাধারণত আমরা জানি সাইবার জগৎ বলে, বা অনলাইনে যে সাইবার জগৎটা আছে এটাকে আমরা সাধারণত সাইবার জগৎ বলে থাকি। সো আমার অনেক স্টুডেন্ট ভুল অ্যান্সার দিয়েছে, হয়তো বা আমি তোমাদেরকে এটা ঠিকঠাক মতো দেখাই নাই, ঠিক আছে? এখানে সংজ্ঞাটাও নাই, তো বইয়ের সুন্দর মতো করে সংজ্ঞা দেয়া আছে যে আমাদের সাধারণত ইন্টারনেট ও কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে যে পুরো অনলাইন জগৎটা বা পুরা অনলাইন বা ইন্টারনেটের যে জগৎটা আছে ওইটাকেই সাধারণত আমরা বলি সাইবার জগৎ। দ্যাটস ইট। অনলাইনের যে জগৎটা আছে বা ইন্টারনেটের যে জগৎটা আছে ওটাকে আমরা সাইবার জগৎ বলে থাকি, ঠিক আছে? তো আশা করি পরবর্তীতে আমাদের এই ভুলটা হবে না। তো এখন দেখো আমাদের হচ্ছে যে সাইবার অপরাধ। সাইবার অপরাধ জিনিসটা আসলে কি? সো সাইবার অপরাধ এই জিনিসটা আমাদেরকে একটু ভালো মতো করে আগে বুঝি যে এই জিনিসটা আসলে কি। সাইবার অপরাধ বলতে আমি একটু আগে তোমাদের বললাম অনলাইন, সাইবার মানে অনলাইন। সাইবার মানে কি? সাইবার মানে অনলাইন বা ইন্টারনেট। সাইবার মানে ইন্টারনেট, ঠিক আছে? সাইবার মানে অনলাইন বা ইন্টারনেট। সো ইন্টারনেটে অপরাধ, ইন্টারনেটে অপরাধ কিরকম হতে পারে? হ্যাকিং করে অপরাধ করতে পারে, ইন্টারনেটে আমি কাউকে গালি দিতে পারি। অনেকে থাকে না, আমরা ইন্টারনেটের মাধ্যমে ওই যে মাঝে মাঝে শুনি যে এ ওকে গালাগালাজ করছে, এই জন্য সাইবার মামলা করছে, ঠিক আছে? সো ইন্টারনেটে তোমার ফেসবুক পোস্ট থেকে শুরু করে যে কোনো মাধ্যমে তুমি যদি কাউকে হেয় করো, তুমি যদি কাউকে গালমন্দ করো, তুমি কাউকে যদি খারাপ কথা বলো, তুমি যদি কাউকে মনে করো আইন বিরোধী কাজ, যেগুলো তোমাদের আইনের বিরুদ্ধে যায়, আইন ও সমাজ বিরোধী যে কোনো কর্মকাণ্ড যদি তুমি ইন্টারনেটের মাধ্যমে তুমি করো, তাহলে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা সাধারণত সাইবার অপরাধ বলে থাকি। সাইবার অপরাধ কি আমরা একটু ভালো মতো করে শুনি। সাইবার অপরাধ কি? অনলাইন জগতে বা ইন্টারনেট জগতে আমরা ইন্টারনেট ব্যবহার করে যদি অন্য কোনো ব্যক্তিকে সমাজ বিরোধী বা আইন বিরোধী, সমাজ বিরোধী বলতে কি বোঝায়? সমাজের বাহিরের কোনো কাজ, যেমন খুন খারাপা করা, মানুষকে গালিমন্দ করা, মানুষকে হেয় করা, মানুষকে মনে করো হচ্ছে অপমান করা, এগুলো হচ্ছে সমাজ বিরোধী কাজ। আর আইন বিরোধী কাজ মানে কারো টাকা চুরি করা, কাউকে আঘাত করা। অনলাইনে তো আঘাত করা যায় না, কাউকে আমরা কথা বলে আঘাত করতে পারি। কথা বলে আঘাত যেটা হয় সেটা কিন্তু অনেক বড় আঘাত হয়। ওকে, সো এইরকম করে আঘাত করা যে কাজগুলো আছে এগুলাই হচ্ছে যে আমাদের সাধারণত সাইবার অপরাধ। আর সাইবার অপরাধ কখনো মুছে যায় না। তুমি মনে করো আমার সঙ্গে যে কোনো একজনের মারামারি হইলো, সামনে মনে করো সে আমার সাথে আছে, আমি দিলাম নাকের মধ্যে একটা ঘুষি, সো তার নাক ফেটে গেল। হ্যাঁ, তো এরপর আমি যদি মনে করো ও যদি আমার বিচারটা দিতে চায় যে এই যে দেখেন স্যার, সাপোজ আমি তোমাদেরকে একটা উদাহরণ বলি। হ্যাঁ, ধরো আমার সাথে যে কোনো একটা মানে যে কোনো কেউ আছে, এখন তার সাথে আমার সমস্যা হয়েছে, তা আমি একদম দিলাম নাক বরাবর একটা থোবরা একটা ঘুষি। তো ঘুষি পড়লো তার নাকে, নাক গেল ফেটে। হ্যাঁ, তো সে মনে করো এখন মানে দুইজনে আমরা ছিলাম, আর কেউ নাই। পুরো এলাকায় মনে করো মানে পুরো রাস্তায় আমরা দুইজনে মারামারি করছি, ওকে আমি নাকটা ফাটাই দিচ্ছি, এখন কেউ আর দেখে নাই। সো সে যদি গিয়ে মনে করো পুলিশে বা যে কোনো জায়গায় যদি বিচার দেয়, তখন এখন সে বলছে যে আমাকে মারছে। আমি না, আমি তো মারি নাই, ও যাচ্ছিল, ওর গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ওর নাক ফাটছে, এটা আমার দোষ, আমি দেখছি, এটা আমার দোষ। তো আমি এরকম করে বলতে পারবি। সো ওর এইখানে একটা সাক্ষী হয়ে যাবে, ও নিজে, আমার সাক্ষী আমি নিজে, মাঝখানে কোনো সাক্ষী নাই, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমার কোনো বিচার হবে না, কারণ আমরা দুইজনে ছিলাম। এবার আমি বলছি আরে আমি তো মারি নাই, ও বলছে আমি মারতেছি, আমি মারছি। আরে ও তো এটা তো কি করছে, ও তো গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ওর নাক ফাটছে, কিছু করার আছে? কিছু করার নেই, হয়তো বা বলবে যে আর এরকম করা যাবে না, একটু ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিবে। কিন্তু আমি যদি সেম কাজটা ইন্টারনেটে করি, সেম কাজটা যদি আমি মেসেঞ্জারে সুন্দর করে বলছি, একদম ভয়েস মেসেজ দিয়ে বললাম এই কালকে যদি তুমি বাসার থেকে বের হও, হ্যাঁ একদম একদম সানডে মানডে ক্লোজ করে দিব, এরকম করে আমি বললাম, বলে আমি বা টেক্সট করলাম যদি তুমি হ্যাঁ মানে কালকে বাসার থেকে বের হও, তাহলে তোমার সানডে মানডে ক্লোজ করে হ্যাঁ তোমার চোখ দিয়ে মার্বেল খেলবো আমি, এরকম করে বললাম। করতে পারি আর না পারি, সে যদি এই কথাতে ভয় করে, সে যদি এই কথাটাকে সিরিয়াসলি নেয়, সে যদি এইটাকে হুমকি হিসেবে নেয়, সে যদি এইটা নিয়ে তোমার হচ্ছে যে অনলাইনে গিয়ে বা হচ্ছে যে জিডি করে যে আমাকে এইরকম করে হুমকি দিচ্ছে, তাহলে হ্যাঁ আমার জন্য সিদ্ধ ডিম অপেক্ষা করবে, ঠিক আছে? আর আমি যদি 1000বারও ওই মেসেজ আনসেন্ড করে দেই, ওটা কিন্তু সার্ভার থেকে আবার পুনরায় কি করা যাবে, ইন্টারনেট থেকে আবার পুনরায় ওটাকে কি করা যায়,
তোমার হচ্ছে রিস্টোর করা যায়। ইন্টারনেটে কোনো কিছু ডিলেট হয় না, ইন্টারনেটে কোনো কিছুই পার্মানেন্টলি ডিলেট হয় না। সো এই যে জিনিসগুলো আছে সাইবার জগতে বা অনলাইন জগতে, আমরা এইদিকে একটু সতর্ক হওয়ার চেষ্টা করব। আমরা পার্সোনালি আমরা কারো মানে মুখ দিয়ে যা বলি, হ্যাঁ এই কাছে আসিস দেখা যাবে তোমাকে, হ্যাঁ কালকে এটা হইলে কালকে এটা করবো, পরীক্ষা না দেখাইলে সানডে মানডে ক্লোজ করবো, হ্যাঁ এইরকম তুমি হচ্ছে যে যাই বলো না কেন, কিন্তু ইন্টারনেট জগতে যখন বলবা তখন এটার একটা রেকর্ড থাকে এবং চাইলে সে তোমাকে ফাঁসাতে পারবে। সো অনলাইন জগতে আমরা এইসব কাজ কখনো করব না। সো এইসব কাজকে আমরা সাইবার অপরাধ বলতে পারি। তার মানে সাইবার অপরাধ কি? ইন্টারনেট ব্যবহার করে অন্যের গালমন্দ করা, খারাপ কাজ করা, সমাজ এবং আইন বিরোধী কাজ করাকেই আমরা সাইবার অপরাধ বলতে পারি। ওকে, আমরা বুঝতে পারছি কি বুঝতে পারি না আমাকে একটু জানাই দাও তোমরা সবাই। বুঝতে পারলে ইয়েস, আর না বুঝতে পারলে নো দাও। হ্যাঁ, আরো সাইবার অপরাধ আছে, শুধুমাত্র এটাও সাইবার অপরাধ না। তুমি যদি বিনা অনুমতিতে, তোমার মনে করো তুমি এবং তোমার ফ্রেন্ড, এখন বিনা অনুমতিতে তোমার ফ্রেন্ডের অনুমতি ছাড়া যদি তুমি তার ফোনটা খোলার চেষ্টা করো, তার পিকচার দেখার চেষ্টা করো, তার চ্যাটিং দেখার চেষ্টা করো, এটা যদি তোমার ফ্রেন্ডটা যদি মানে খারাপ ভাবে নেয়, এটাও একটা সাইবার অপরাধ। সো বিনা অনুমতিতে কারো ডিভাইসে হাত দেওয়া, কারো ডিভাইসে অনুপ্রবেশ করা, এটাও একটা সাইবার অপরাধ। ঠিক আছে, এইরকম কত অপরাধ করছি। হ্যাঁ, আমার কোনো ফ্রেন্ড অবশ্য এমন নাই যে আমার নামে কমপ্লেন করে দিছে। এনিওয়ে, আমি যখন তোমার হচ্ছে যে আমি থার্ড ইয়ারে পড়ি, তখন আমি কম্পিউটার ভাইরাস নিয়ে মানে পড়াশোনা করতেছিলাম, কম্পিউটার ভাইরাস নিয়ে। সো কম্পিউটার ভাইরাস এমন একটা ভাইরাস তৈরি করছিলাম, হ্যাঁ। সো ওই ভাইরাসটা মানে কাজ ছিল, কারো কম্পিউটারে যদি আমি ওই ভাইরাসটাকে এক্সিকিউট করাই, তাহলে ওই ভাইরাসটা কি করবে, তার কম্পিউটারটাকে ক্র্যাশ করে দিবে। ঠিক আছে, সো এখন আমি ভাইরাসটা বানাইছি, আমি জানি যে এটা কম্পিউটার ক্র্যাশ করবে কিনা। সো আমি ভাবছি যে আমি আমার ইউনিভার্সিটির ল্যাবে গিয়ে টেস্ট করব। সো ইউনিভার্সিটির ল্যাবে যখন টেস্ট করতে গেছি, তখন ইউনিভার্সিটির ল্যাব তো অনেক তোমার হচ্ছে যে মনে করো অনেক স্ট্রং সিকিউরিটি দেওয়া। তখন আমার যে সিকিউরিটি অ্যালার্ম ছিল, যে সাইবার সিকিউরিটি এক্সপার্ট আছে ইউনিভার্সিটির, সে আমার ডেস্কে চলে এসে আমাকে পানিশমেন্ট দিছে। হ্যাঁ, এই কাজ তুমি করছো। আমি বললাম স্যার আমি তো শিখতেছি, আমি তো জানতাম না এটা দিয়ে কি হবে। তো এরপরে আমি এখন কার কম্পিউটারে টেস্ট করব, এই জন্য আমি আমার ফ্রেন্ডের কম্পিউটারকে টেস্ট করছিলাম। আমি আমার ফ্রেন্ডের কম্পিউটারে ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিয়েছিলাম, আর ওকে বলছিলাম যে এইখানে একটু ক্লিক করতে দেখি কি হয়। তো ক্লিক করছিল, এরপর তার কম্পিউটারটাই ক্র্যাশ হয়ে গেছিল। পরে অবশ্য আমি ঠিক করে দিছি। তো এই যে আমিও সাইবার অপরাধ করছি এমনটা না যে করি নাই, বাট তখন সেক্ষেত্রে আমার ফ্রেন্ডের সঙ্গে যে কোনো জিনিস করা যায়, এটা নিয়ে কোনো প্যারা নেই। সো এই যে আমাদের হচ্ছে যে সাইবার অপরাধ, এই সাইবার অপরাধ আমরা না করার চেষ্টা করব। ঠিক আছে, আমরা কখনোই সাইবার অপরাধ করব না এবং সাইবার অপরাধ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। ওকে, সো এখন দেখো সাইবার অপরাধ বিভিন্ন ভাবে হতে পারে। শুধুমাত্র আমরা গালাগালি করলাম এটাই সাইবার অপরাধ হলে এমনটা না, আরো গুরুত্বপূর্ণ আরো অনেক ধরনের সাইবার অপরাধ আছে। এক এক সাইবার অপরাধের এক এক রকম শাস্তিও আছে। সো সেই জিনিসগুলো আমরা এখন দেখবো। তো আমাদের ডিজিটাল জগতে বা আমাদের অনলাইন জগতে আমাদের সব থেকে বেশি যে সাইবার অ্যাটাক গুলো হয়ে থাকে বা সব থেকে বেশি যে অ্যাটাকিং গুলো হয়ে থাকে, যে সাইবার অপরাধ গুলো হয়ে থাকে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই কয়েকটা। এই কয়েকটা কি কি? একটা হচ্ছে হ্যাকিং। হ্যাকিং মানেটা কি? হ্যাকিং মানে হচ্ছে তুমি কারো অনুমতি ছাড়া কারো ডিভাইসে প্রবেশ করছো, এটাকেই বলা হয় হ্যাকিং। ঠিক আছে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হ্যাকিং। মানে কারো অনুমতি নাও নাই তুমি, তোমার ফ্রেন্ডের বা হোক সে তোমার মানে দূরাত্মীয় হোক, সে তোমার মানে প্রিয় মানুষ, যে কোনো কেউ হয় না কেন, তুমি যখন কি করতো, তুমি যখন এই বিনা অনুমতি তার মানে কম্পিউটারে প্রবেশ করার চেষ্টা করো, বিনা অনুমতিতে তার ডিভাইসে প্রবেশ করার চেষ্টা করো, সেটাকে বলা হয় হ্যাকিং। সো হ্যাকিং মানুষ খারাপ কাজের জন্য করে, হ্যাকিং মানুষ টাকা পয়সা চুরি করার জন্য করে, হ্যাকিং মানুষ ইনফরমেশন চুরি করার জন্য করে। ঠিক আছে, অনেকে আছে, আমি যখন মানে যখন হ্যাকিং শিখতেছিলাম, এরপর অবশ্য হ্যাকিং থেকে বের হয়ে আসছি, তখন মানুষে আমাকে কল দিত যে ভাই আমার প্রিয় মানুষের আইডিটাকে একটু হ্যাক করে দিবেন। আমি তখন ভাবতাম আরে বাপ রে বাপ, কি বিষয়। হ্যাঁ, তো যাই হোক, এই যে হ্যাকিং গুলো আছে, এই হ্যাকিং সাধারণত বিনা অনুমতিতে অন্য কারো ডিভাইসে প্রবেশ করে তার সবকিছু দেখা। ঠিক আছে, তার সবকিছু দেখা বা তার সবগুলো ইনফরমেশন নিয়ে নেওয়া। সে কার সঙ্গে চ্যাটিং করতেছে, সে কার সঙ্গে কথাবার্তা বলতেছে, কার সঙ্গে টাকা পয়সা লেনদেন করতেছে, এভরিথিং দেখা। কতক্ষণ সে ফোনটা চালাচ্ছে, কতক্ষণ চালাচ্ছে না, এই সব কিছু জিনিস কিসের মাধ্যমে দেখে? হ্যাকিং এর মাধ্যমে করে থাকে। এরপর হচ্ছে ব্রুট ফোর্স অ্যাটাক। ওকে, সো এটা দেখেই তো বুঝতে পারতেছো, এটা হচ্ছে যে কি করার জন্য, একদম রেডি টু অ্যাটাক।
মানে এ বুলেট ফোর্স অ্যাটাক। বুলেট ফোর্স অ্যাটাকটা কি? আমরা তালা চাবি তো চিনি সকলেই, তাই না? আমরা তালা চাবি তো সকলেই চিনি। তো দেখবা তোমাদের এলাকার মনে করো সাপোজ কি হয়, তোমার মনে করো চাবি একটা যদি হারায় যায়, তুমি কি করো? তোমার মনে করো রুমের মধ্যে তুমি তালা মারছো, চাবিটা হারাই গেছে, তখন তুমি প্রথমে কি করো? প্রথমে অনেকগুলা চাবি দিয়ে, মনে করো একটা চাবি দিয়ে ঢুকাইলা, ঢোকার পর হচ্ছে চেষ্টা করলা, খুললো না, আরেকটা চাবি দিলা, খুললো না, আরেকটা চাবি দিলা, এরকম করে 10-12টা 15-20টা মানে অনেকগুলা চাবি দিয়ে তুমি কি করো? তালাটা খোলার ট্রাই করো। তো এই যে বিভিন্ন ধরনের পাসওয়ার্ড দিয়ে তোমার অ্যাকাউন্টও এরকম বিভিন্ন ধরনের পাসওয়ার্ড দিয়ে খুলতে চাওয়ার চেষ্টাটাকেই বলা হয় বুলেট ফোর্স অ্যাটাক। আর বুলেট ফোর্স অ্যাটাক শুধুমাত্র একটা, দুইটা, তিনটা, চারটা না, লক্ষ লক্ষ পাসওয়ার্ড দিয়ে ট্রাই করা হয় তোমার অ্যাকাউন্টটাকে খোলার জন্য। ঠিক আছে, এটাকে বলা হয় বুলেট ফোর্স অ্যাটাক, এবং এটা করা হয় সাধারণত কালি লিনাক্স দিয়ে। এটা সম্ভবত মানে সাধারণত করা হয় কালি লিনাক্সের একটা টুল দিয়ে। ওকে, সো এরপর আমাদের সাধারণত ডেটা ইন্টারসেপশন। ডেটা ইন্টারসেপশন মানে হচ্ছে যে আমাদের পাশের বাসার আন্টি। ওকে, তো তুমি দেখবা তোমাদের বাসায় কি হচ্ছে না হচ্ছে এটা একদম কান লাগাই দিয়ে শুনতেছে কে? মানে পাশের বাসার আন্টি। মানে তোমাদের থেকে ওর কাজ কি? ওর কাজ হচ্ছে তোমার বাসায় কি হচ্ছে না হচ্ছে এটাকে ভালো মতো করে শোনা, শুনে টুনে মানুষকে গিয়ে ছড়াই দেওয়া, আরে ওর বাসায় তো এটা হয়েছে, হ্যাঁ ও পালাই গেছে, ভেগে গেছে, ও পরীক্ষায় ফেল করছে, ও পাস করছে, 1 নম্বরের জন্য প্লাস পায় নাই। এগুলো হচ্ছে পাশের বাসার আন্টির কাজ। সো ঠিক এই ডেটা ইন্টারসেপশন হচ্ছে পাশের বাসার আন্টি। সে কি করে থাকে? সে লুকিয়ে লুকিয়ে মানুষের তথ্য দেখার চেষ্টা করে যে ওরা কি করতেছে একটু দেখে নেই। হ্যাঁ, সো সেম অ্যাজ পাশের বাসার আন্টি। তো আমি তোমাদেরকে মানে ডিটেলসে বুঝাবো এখন। এরপর হচ্ছে ডিডস অ্যাটাক। ডিডস অ্যাটাক মানে 10 জন মিলে একজনকে মারা, 10 জন মিলে একজনকে একদম মেরে টেরে তক্তা বানায় দেওয়া, এটাকে বলা হয় ডিডস অ্যাটাক। মানে 10টা কম্পিউটার মিলে একটা কম্পিউটারকে অ্যাটাক করা, এটাকে বলা হয় ডিডস অ্যাটাক। ওকে, এরপর কম্পিউটার ম্যালওয়্যার। ম্যালওয়্যার হচ্ছে এক ধরনের সফটওয়্যার। যেমন ফেসবুক, ফেসবুক আমরা কি করি? ফেসবুক একটা সফটওয়্যার। এটা আমরা কেন ব্যবহার করে থাকি বলতো? আমরা মনে করো সোশ্যাল মিডিয়া ব্যবহার করার জন্য বা বিভিন্ন ধরনের নিউজ টিউজ, হ্যাঁ ফান টাইম করার জন্য ব্যবহার করে থাকি। সো এমন কিছু সফটওয়্যার আছে যা তোমার কম্পিউটারের 12টা বাজিয়ে দেয়। সো কম্পিউটারের জন্য খারাপ যে সফটওয়্যার গুলো আছে এটাকে বলা হয় কম্পিউটার ম্যালওয়্যার। ওকে, মানে খারাপ সফটওয়্যারকে আমরা ম্যালওয়্যার বলে থাকি। সো এই জিনিসগুলো আমরা এখন দেখবো। সো প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের হ্যাকিং। সো আশা করি এটা সম্পর্কে আমরা একটা ওভারভিউ পেয়ে গেছি, রাইট? এই সম্পর্কে আমরা আশা করি একটা ওভারভিউ পেয়ে গেছি। তো আমরা এখন যেটা জিনিস দেখবো সেটা হচ্ছে যে হ্যাকিং। হ্যাকিং জিনিসটা কি? আমি অলরেডি তোমাদেরকে বললাম যে বিনা অনুমতিতে কারো আইডির বা তোমার হচ্ছে কারো কোনো ওয়েবসাইট, কম্পিউটার, মোবাইল যে কোনো কোথাও নেটওয়ার্কের মাধ্যমে প্রবেশ করায় তার নিয়ন্ত্রণটাকে নেয়াকেই আমরা কি বলে থাকি? সাধারণত হ্যাকিং বলে থাকি। সাধারণত কি বলে থাকি? এটাকে আমরা হ্যাকিং বলে থাকি। যে হ্যাকিং করে তাকে হ্যাকার বলে থাকে। যে হ্যাকিং করে তাকে হ্যাকার বলে থাকে। এখন যে কেউ কে আর হ্যাকার হতে পারে? যে কেউ তো আর হ্যাকার হতে পারে না। চাইলেই তুমি নিজেকে হ্যাকার করতে পারবে না যে আমি ওর আইডিটা দেখবো, আমি ওর আইডিটাকে হ্যাক করে নিজের নিয়ন্ত্রণে নিব, এটা তুমি পারবে না। এটার জন্য তোমাকে যথেষ্ট দক্ষ হইতে হবে। সো হ্যাকার আবার 3 ধরনের হয়ে থাকে। তোমাদের বই হয়তো বা 2 ধরনের দেওয়া আছে, বাট হ্যাকার সাধারণত 3 ধরনের হইতে পারে। একটা হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার, একটা হচ্ছে যে ব্ল্যাক হ্যাট হ্যাকার, আর একটা হচ্ছে গ্রে হ্যাট হ্যাকার। ঠিক আছে, তোমাদের বইয়ে যদি 1 ধরনের দেওয়া থাকে তাহলে 1 ধরনের, আর তোমরা যদি 2 ধরনের জানো তাহলে 2 ধরনের। কিন্তু অরিজিনালি হচ্ছে হ্যাকার 3 ধরনের। একটা হচ্ছে ব্ল্যাক হ্যাট হ্যাকার, একটা হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার, আর একটা হচ্ছে গ্রে হ্যাট হ্যাকার। ওকে, সো এখন আমরা এই 3টা হ্যাকারকে একটু ভালো মতো করে বুঝি। ওকে, যে হ্যাকারের কাজ কি। এখানে অনেক ধরনের পড়াশোনা আছে। সো আমি যদি পড়াশোনাই তোমাদেরকে সরাসরি রিডিং এ পড়াই তাহলে তো আর হইলো না। সো আমি এই জিনিসটাকে তোমাদেরকে বুঝাই, তোমরা যখন একটু পড়বা, বইয়ের সঙ্গে মিলাবা, তখন সুন্দর মতো করে বুঝতে পারবা জিনিসটা আসলে কি। সো হ্যাকার হচ্ছে মূলত মানে হ্যাকিং বৈধও হতে পারে, অবৈধও হতে পারে। মানে হ্যাকিংটা খারাপ হতে পারে, তোমার হচ্ছে যে আবার ভালোও হতে পারে। ওকে, সো কিভাবে এখন তোমার বলতে পারো ভাইয়া অন্য কারো অ্যাকাউন্ট তো নিয়ে গেল, আপনার অ্যাকাউন্ট যদি আপনার কেউ হ্যাক করে ফেলে এটা কি ভালোর জন্য হয়? না, আমি তোমাদেরকে বুঝাচ্ছি যে কিভাবে আসলে আমাদের হ্যাকিংটা ভালো এবং খারাপ। সো হ্যাকিং বলতে আমরা সাধারণত কি বুঝি? বিনা অনুমতিতে অন্য কারো অ্যাকাউন্টে প্রবেশ করা, অন্য কারো কম্পিউটারে প্রবেশ করা বা অন্য কারো ডিভাইসে প্রবেশ করা। অন্য কারো অ্যাকাউন্টে প্রবেশ করা বা অন্য কারো ডিভাইসে প্রবেশ করাকে আমরা কি বলি? আমরা হ্যাকিং বলে থাকি। ওকে, তো চলো আমরা এই হ্যাকিংটাকে এখন আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি? আমাদের তোমাদের বইয়ে যেহেতু দেওয়া আছে 2 ভাগে, তো আমরা সাধারণত 2 ভাগটাই করি। ওকে, হ্যাকিংটাকে আমরা তাহলে কয় ভাগে ভাগ করি? হ্যাকিংটাকে আমরা সাধারণত 2 ভাগে ভাগ করে দিচ্ছি।
সো হ্যাকিং। সো এই হ্যাকিংটাকে আমরা কয়টা ভাগে, আমাদের বইয়ে দেওয়া আছে কয় ভাগে ভাগ করা, বইয়ে সাধারণত দেওয়া আছে যে হ্যাকিংটাকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে যে হোয়াইট হ্যাট আর একটা হচ্ছে ব্ল্যাক হ্যাট। মানে হ্যাট মানে কি তারা টুপি পরে থাকে, মানে তারা কি টুপি পরে থাকে, ইয়েস আই এম সালমান শাহ, এরকম করে টুপি পরে থাকে না, টুপি পরে থাকে না। তো তাদেরকে মানে আলাদা আলাদা করা হয়, এই জন্য তাদেরকে মানে ব্ল্যাক হ্যাট এবং হোয়াইট হ্যাট বলা হয়। তো চলো আমরা দেখি হোয়াইট হ্যাট কারা এবং ব্ল্যাক হ্যাট কারা, ঠিক আছে। সো এই দুইটা আমরা একটু দেখার চেষ্টা করি। সো ব্ল্যাক হ্যাট তোমরা অলরেডি মানে মোটামুটি একটু বুঝে গেছো যে এরা খারাপ কাজ করে। সো এটার নাম কি, ব্ল্যাক হ্যাট। ব্ল্যাক হ্যাট মানে এর হচ্ছে যে মানে কি কালো টুপি পরে থাকে এমনটা না, হ্যাঁ। আর একটা হচ্ছে যে হোয়াইট হ্যাট। সো হোয়াইট হ্যাট হ্যাকার, এই দুই ধরনের হ্যাকার। সো গ্রে হ্যাট হ্যাকার যেহেতু তোমাদের বইয়ে মেনশন করা নাই, সো আমিও ওইরকম করে পড়তেছি না। সো ব্ল্যাক হ্যাট হ্যাকার যারা আছে তাদের কাজ কি, তাদের কাজ মূলত তোমার ক্ষতি করা, তোমার টাকা পয়সা চুরি করা, তোমার ইনফরমেশন চোর করা, টাকার বিনিময়ে কারো ক্ষতি করে দেওয়া। ধরো মনে করো সাপোজ আমি আর আমার মনে করো সাপোজ মনে করো আমার এক বন্ধু, হ্যাঁ আমার এক বন্ধু, ঠিক আছে। এই যে মনে করো এটা আমার বন্ধু মিস্টার এক্স। এখন আমি আমার বন্ধুর জন্য, আমার বন্ধু কি করতেছে না করতেছে, আমি ভাবতেছি যে আমার বন্ধু হয়তো আমার মানে আমার খারাপ কিছুর জন্য কোনো একটা আমার চেষ্টা করতেছে, খারাপ কোনো কাজ করার চেষ্টা করতেছে। এখন আমি কি করলাম, আমি তাকে মনে করো আমি তার অ্যাকাউন্টটা হ্যাক করে বা তাই সে মোবাইলে কি করতেছে না করতেছে আমি দেখতে চাচ্ছি, এর জন্য আমি কি করব, আমি তার অ্যাকাউন্টটাকে হ্যাক করব, হ্যাক করে দেখবো যে সে ফোনে কি করতেছে কি না করতেছে। তার মানে ফোনটাই আমি আমার কন্ট্রোলে নিয়ে নিব। সে যদি মেসেঞ্জার প্রেস করে মেসেঞ্জার ক্লিক করবে না, আমি যাকে মানে তাকে যেটা কাজ করাবো সে সেটাই করবে, মানে তার মোবাইল আমি যা কাজ করব তাই করবে, এর বাইরে কোনো কাজ করবে না, ঠিক আছে। মানে সম্পূর্ণ জিনিস আমার অধীনে থাকবে, তার ফোনের কন্ট্রোল আমার থাকবে, তার ফোনে কি করতেছে, কখন মেসেজ যাচ্ছে, কখন কল আসতেছে, এই সবগুলা ইনফরমেশন আমার কাছে থাকবে এবং আমি তার ফোনটা কন্ট্রোল করব। হ্যাঁ, এই যে কাজ করাটা আমি মানে অনুমতি নাই, অনুমতি না নিয়ে এই কাজ করাটাকে আমরা কি বলতেছি, হ্যাকিং বলতেছি। এটাকে কি বলতেছি, ব্ল্যাক হ্যাট হ্যাকিং। সো ব্ল্যাক হ্যাট হ্যাকিং মানুষ মনে করা হয় সাধারণত খারাপ কাজ করার জন্য, অনৈতিক কাজ করার জন্য, ঠিক আছে। যত প্রকার অনৈতিক কাজ আছে, সো ওই অনৈতিক কাজগুলো করার জন্য আমরা সাধারণত এই ব্ল্যাক হ্যাট হ্যাকিং এর কাজগুলো করে থাকি। এখন শুধুমাত্র যে আমি কাজটা করতে পারি এমনটা না। এখন মনে করো আমাকে যে কোনো একজন টাকা দিল যে ভাই আমার একটু গার্লফ্রেন্ডের আইডিটা হ্যাক করে দেন তো, আমাকে বললো ভাই আমি আপনাকে পিৎজা টিজ্জা খাওয়াবো, কানের নিচে দাও দুটো থাপ্পড়। আমাকে এক ছোট ভাই বলছিল, আমি এটাই করছিলাম। সো এনিওয়ে, সো এই যে মনে করো আমার ফ্রেন্ড মানে যে কোনো কেউ আমাকে বললো ভাই আপনাকে আমি 5,000 টাকা দিব, 10,000 টাকা দিব, 1,00,000 টাকা দিব, এমনকি এটার এত বেশি ডিমান্ড, অনেকে বলে যে অনেক বেশি টাকা অফার করে বলে যে ভাই আমাকে ওর আইডিটাকে হ্যাক করে দেন, ওর আইডিটাকে আমার নিয়ন্ত্রণটা দেন। কারণ মানুষের ফোনের মধ্যে অনেক কিছু ইনফরমেশন থাকে, সে কি করতেছে, কার সঙ্গে কথাবার্তা বলতেছে, আশা করি তোমরা বড় হলে এগুলো বুঝবা। সো এই যে অনৈতিক কাজ শুধুমাত্র খারাপ কাজের জন্য না, মানুষ টাকার বিনিময়ে করে থাকে, ঠিক আছে, যে ওর জন্য আমি এটা করে দিব বাকিটাও বুঝবে। সো এই টাকার জন্য কাজ করে থাকে, সো এটাও একটা খারাপ কাজ। সো অনৈতিক কাজগুলো করে থাকে ব্ল্যাক হ্যাট হ্যাকার। সো আমি অনৈতিক কাজ করলাম আমার বন্ধুর সাথে, এবং বন্ধুর সাথে করে তার ফোনটা আমি কি করে দিলাম, হ্যাক করে নিলাম। তার এই যে ফোনটা আছে, হ্যাঁ তার ফোনটা আমি কি করলাম, এ তো ফোন হইলো না, যেন উইন্ডোজ হয়ে গেল। সো এনিওয়ে, সো আমি তার ফোনটা হ্যাক করে নিলাম। সো এই যে তার ফোনটা আমি হ্যাক করে নিলাম, হ্যাঁ, সো তার ফোনটা যে আমি হ্যাক করে নিলাম, এটা কি করছি, এটা এখন হ্যাক করছি। তার মানে আমি খারাপ কাজ করছি নাকি ভালো কাজ করছি, এটা কারা করলো, করছে ব্ল্যাক হ্যাট হ্যাকাররা। এখন আমাকে কি করতে হবে, এখন আমার বন্ধু যখন দেখতেছে যে তার ফোন সে ইচ্ছা মতো চালাইতে পারতেছে না, সে বুঝে গেছে তার ফোন কেউ হ্যাক করছে, ধরো তার ফেসবুক আইডি হ্যাক করে আমি উল্টাপাল্টা পোস্ট দিচ্ছি, আমি খারাপ কাজ করতেছি, আমি সবার কাছে টাকা ধার চাচ্ছি তার আইডি ব্যবহার করে। সো তার মানে কি, তার মানে হচ্ছে সেটা বুঝে যাবে যে আমার আইডিতে এইসব খারাপ খারাপ কাজ হচ্ছে, তার মানে আমার আইডি হ্যাক হয়ে গেছে। তার মানে সে যাবে তখন পুলিশের কাছে বা হোয়াইট হ্যাট হ্যাকারের কাছে, পুলিশের কাছে যাবে বা যারা মনে করো র্যাবের কাছে যাবে, ভালো মানুষের কাছে যাবে। এবং তাদেরকে কি করতে হবে, এখন এই ফোনটা অন্য কারো নিয়ন্ত্রণে না, এই ফোনটা কাদের নিয়ন্ত্রণে, এদের নিয়ন্ত্রণে আছে, ব্ল্যাক হ্যাট হ্যাকারের নিয়ন্ত্রণে আছে। সো ওই হ্যাকারদের হাত থেকে নিয়ন্ত্রণ করার জন্য যে ভালো হ্যাকাররা আছে তারা কি করে, তারা আবার এই ফোনটাকে হ্যাক করে, সো এরা খারাপ যে হ্যাকারটা আছে তাদের কাছ থেকে তাদের ওই ফোনটা হ্যাক করে বা তাদের থেকে
তোমার হচ্ছে যে এই ইনফরমেশন গুলো চুরি করে বা তাদের থেকে কি করে, চোরের ঘর থেকে তারা চুরি করে, অথবা তারা ভালো কাজের জন্য এই ফোনটাকে হ্যাক করে। তো যখন ভালো কাজের জন্য মনে করো দেশের সিকিউরিটি, এখন আমি দেখতেছি ওই মানুষটা, ধরো আমি দেশের গভর্নমেন্টের মধ্যে আছে, আমি দেখতেছি আমার জন্য ওই মানুষটা ডেঞ্জারাস, ও আমার দেশের জন্য খারাপ কাজ করতে পারে, ও আমার দেশের ক্ষতি করতে পারে, তো আমি ভালো কাজের জন্য তার আইডি হ্যাক করতে পারি। তো ভালো কাজের জন্য যখন করব, যখন দেশের স্বার্থে, দেশের স্বার্থে, ঠিক আছে, নিজের স্বার্থ না দেশের স্বার্থে এবং ভালো কাজের জন্য যখন আমরা কোনো কিছু হ্যাক করব, তখন সেটাকে আমরা বলবো হোয়াইট হ্যাট হ্যাকার, ভালো কাজের জন্য। অথবা কারো আইডি হ্যাক করে ফেলছে ব্ল্যাক হ্যাট হ্যাকাররা, তাদের থেকে আমার ফোন বা তাদের থেকে আমার আইডি ব্যাক নেওয়ার জন্য আমি যে উল্টা হ্যাকিংটা করব, সেটাকে বলা হয় ব্ল্যাক হ্যাট হ্যাকার। সো আমরা ব্ল্যাক হ্যাট হ্যাকার মানে হ্যাকিং এর উপাধি দুইটা বা হ্যাকিং এর দুইটা প্রকার আমরা বুঝতে পারছি কি বুঝতে পারি না, আমাকে একটু জানাও তো। সো এই দুই ভাবে সাধারণত আমরা এই হ্যাকিং গুলা করে থাকি, ওকে, বা হচ্ছে যে এইরকম করে সাধারণত ব্ল্যাক হ্যাট হ্যাকাররা এই কাজ করে আর হোয়াইট হ্যাট হ্যাকাররা এরকম করে তাদের থেকে এই উল্টা কাজটা করে। ওকে, সো দুইটাই হচ্ছে যে আমাদের ভালো এবং খারাপ। আর গ্রে হ্যাট মানে সবার সাথে দুষ্টামি করে, আমার ইচ্ছা হচ্ছে আমি ওকে একটু দুষ্টামি করে আসলাম, সো এটাকে বলা হয় গ্রে হ্যাট হ্যাকার। বাট গ্রে হ্যাট হ্যাকার অনেক বড় একটা ফিল্ড, যেহেতু আপাতত কোনো কিছু দেয়া নাই, বাট আমরা এখানে সেই জন্য পড়তেছি না এটা জিনিস। আশা করি আমরা দুইটা ভালো মতো করে পড়ছি, মানে বুঝতে পারছি। দ্যাটস ভেরি গুড। সো আমরা আশা করি হ্যাকিংটা আমরা বুঝতে পারছি। সো হ্যাকিং করার জন্য বেশ কিছু টেকনিক থাকে, সো টেকনিক গুলো আমরা এখন দেখবো। মানে এমন না আমি তোমাদের হ্যাকিং শিখাই দিব, বাট এই টেকনিক গুলা কি কি, ঠিক আছে, হ্যাকিং এর কিছু টেকনিক আছে, এই টেকনিক গুলো আগে দেখি। বাট সব থেকে একটা জিনিস খারাপ লাগতেছে যে আমার এই ক্লাসে অলমোস্ট অনেকগুলো স্টুডেন্ট আছে, মোর দেন ইউ থিঙ্ক। হ্যাঁ, অলমোস্ট 2000-এর কাছাকাছি স্টুডেন্ট আছে, তার থেকেও বেশি স্টুডেন্ট আছে। হ্যাঁ, সো এতগুলো স্টুডেন্টের মধ্যে আমার 94% স্টুডেন্ট বুঝতে পারছে আর 6% স্টুডেন্ট বুঝতে পারে নাই। মানে আমি জানি না, একটু আগে জাস্ট তাদেরকে সাইবার জগৎ বুঝাইলাম, তারাও বুঝতেও পারে নাই, অনেক কিছু জিনিস আসলে বুঝতে পারতেছে না, আমি কন্টিনিউয়াসলি দেখতেছি। সো পড়াশোনাগুলো কি এতই কঠিন যে বুঝতে পারতেছো না? আমি তো যথেষ্ট সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি। এরপরে যদি তোমরা মানে তোমাদের মোটিভেশন যদি এমন হয় যে না স্যার আপনি যাই বুঝান আমি বুঝবোই না, সেক্ষেত্রে আমার কিছু করার নেই। বাট আমি চেষ্টা করতেছি তোমাদেরকে যথেষ্ট সহজভাবে এই পড়াটা পড়ানোর জন্য। সো হ্যাকিং এর কিছু টেকনিক আছে, তার মধ্যে সব থেকে উন্নত এবং সব থেকে প্রচলন যে টেকনিকটা আছে, সেই টেকনিকটার নাম হচ্ছে ব্রুট ফোর্স অ্যাটাক। সেটার নাম কি? ব্রুট ফোর্স অ্যাটাক। ওকে, সো এই ব্রুট ফোর্স অ্যাটাক বা হচ্ছে ব্রুট ফোর্স অ্যাটাক, এই ব্রুট ফোর্স অ্যাটাক সাধারণত কিভাবে করা হয়? ওকে, এটাকে ব্রুট বলা হয়, বাট আমরা বুলেট বলতে পারি। যখন আমরা কালিনিক্স এই কাজটা করি তখন সেটাকে বুলেট ফোর্স অ্যাটাক বলা হয়। তো এইটা আসলে কি রকম করে করা হয় আমরা একটু দেখি, এরপরে আমরা পড়াশোনায় চলে যাই যে আসলে কিভাবে করা হয়। তো একটু আমরা যারা বুঝি নাই তারা একটু ভালো মতো করে দেখবো, যারা বুঝছি তারাও সুন্দর মতো করে দেখবো। সো তোমাদের ঘরের মধ্যে একটা মনে করো তালা আছে, বা তোমাদের রুমের মধ্যে মনে করো একটা তোমার এখানে তালা লাগানো আছে, ধরো এরকম একটা তালা লাগানো আছে। ওকে, যদিও এটা তালার মতো হয়নি, ব্যাগের মতো হয়েছে। তো ধরো এই যে তালাটা তোমাদের এখানে লাগানো আছে, লক করা আছে, তালাটা একদম লক করা আছে এবং এখানে এটা চাবি। হ্যাঁ, সো এখানে আমরা চাবি দিয়ে এই তালাটাকে সাধারণত খোলার চেষ্টা করি। সো এই চাবিটা মনে করো, এই চাবিটা কার কাছ থেকে থাকবে? যে যে মালিক আছে, মনে করো এই তালাটা আমি ঘরের মধ্যে লাগাইছি, এখন এটার একটা চাবি আছে বা 2-3টা চাবি আছে, চাবি কার কাছ থেকে চাবি কার কাছে থাকবে? চোরের থেকে চাবি থাকবে? চোরের কাছে কিন্তু চাবি থাকবে না, তো চাবি থাকবে মালিকের কাছে। ঠিক আছে, মনে করো যে ওনার থাকবে, যে ওনার থাকবে তার কাছে কি থাকবে? তার কাছে এই চাবিটা থাকবে। যে ওনার আছে তার কাছেই চাবিটা থাকবে, অন্য কারো কাছে কি থাকবে? অন্য কারো কাছে মোটেও এই চাবিটা থাকবে না, হয়তো বা সে যদি নিজের ইচ্ছায় দিয়ে থাকে সেটা আলাদা বিষয়। সো ওনারের কাছে চাবি থাকবে, অন্য কারো কাছে চাবিটা থাকবে না। এখন এইখানে ঘরের মধ্যে কেউ নাই, ঘরের মধ্যে তালাটা লাগা আছে। এখন আমি যদি এটাকে চুরি করতে যাই, হ্যাঁ তোমরা অনেকে বলবা যে ভাইয়া আমরা তো জানালা দিয়ে ঢুকেও চুরি করতে পারি। ধরো জানালা নাই, ধরো জানালা বাদ, জানালার ভিতর থেকে ভালো মতো লক করে দেওয়া, তখন তো আমাকে এই তালাটাই ভাঙতে হবে, তাই না? আমি জানি তোমাদের অনেক অল্টারনেট বুদ্ধি থাকে যে ভাইয়া আমরা তাহলে ছাদের উপর দিয়ে লাফ মেরে ঢুকবো, ভাইয়া আমরা তো তাহলে জানালা দিয়ে ঢুকবো। ধরো জানালা নাই, এখন কোন দিক দিয়ে ঢুকবো সেটাই দেখবো। সো একমাত্র জিনিস হচ্ছে যে এই তালাটা ওপেন করতে হবে। সো এটা চাবিটা দেখতে এইরকম, এটা কার কাছে আছে? ওনারের কাছে আছে। এখন যে হ্যাকার আছে, যে এটাকে হ্যাক করবে, সো যে এটাকে হ্যাক করবে তার কাছে এটাকে এখন খুলতে হবে। আর মালিককে গিয়ে যদি বলে যে মালিক মানে
ভাই আপনার ঘরটা একটু চুরি করব, আপনার ঘরটাকে আমি একটু দেখতে চাই ভাই, আমি খুব ফ্যান হয়ে গেছে আপনার ঘরের, আপনার ঘরের চাবিটা একটু দিবেন, আমি জাস্ট আপনার ঘরকে একটু দেখে আসতে চাই। মালিক দিবে? জীবনেও দিবে না, হাট মানে একদম মানে কি করবে, মেরে টেরে একদম তক্তা বানাই দিবে। কারণ তার কাছে মনে করে চাবি আছে। এখন এই তালাটা এখন আমি কি করব, হ্যাকার, আমি ওর কাছ থেকে এই তালা ছাড়াই আমি ওর ঘরে ঢুকবো বা ওর ডিভাইসে ঢুকবো। এই জন্য সে কি করে, সে প্রথমে একটা তালা মানে চাবি বের করে, সে প্রথমে একটা চাবি বের করলো, চাবি বের করে সে কি করলো, এটা খোলার চেষ্টা করবো, সে খোলার চেষ্টা করবে, খোলার চেষ্টা করলো। তারপরে সে কি করলো, এরকম করে সে ফেল করলো, না এটা দিয়ে খুলতেছে না। এরপর আরেকটা চাবি দিবে সে, আরেকটা মনে করো এই ধরনের চাবি নিল, আরেকটা চাবি নিয়ে সে মনে করো দেখলো, হ্যাঁ আরেকটা চাবি নিল, এটাও ফেল, এটা দিয়েও সে তোমার খুলতে পারলো না। এরপর আরো একটা তালা দিবে, আরেকটা চাবি দিবে, হ্যাঁ এরপর আসে আরেকটা তোমার মনে করো চেঙ্কু স্টাইলের চাবি নিল। সো চাবি নেওয়ার পর সে সেটা দিয়ে করলো, সবকিছুই ফেল হয়ে গেল। মানে সে বারবার খোলার চেষ্টা করতেই আছে, একটা না হলে আরেকটা, আরেকটা না হলে আরেকটা, এইরকম করে ধরো সে 1000টা চাবি দিয়ে চেষ্টা করলো। এরকম করে 1000 নাম্বার চাবিতে, মনে করো এটা 1 নাম্বার চাবি, এটা হচ্ছে 2 নাম্বার চাবি, এটা হচ্ছে 3 নাম্বার চাবি। তো এইরকম করে সে যখন মনে করো 1000 নাম্বারে চলে গেল, তখন এই কিউটি পাই যে চাবিটা আছে, এই চাবিটা দিয়ে এটা খুলে গেল। ঠিক আছে, এই চাবিটা দিয়ে এটা খুলে গেল এবং এ গ্রিন সিগন্যাল পেয়ে গেল যে হ্যাঁ এটা দিয়ে ওই তালাটা খুললো। সো এইরকম করে মনে করো এটা 1000 নাম্বার, বা মনে করো এটা 978 নাম্বার চাবি দিয়ে ট্রাই করতে করতে সে খুলতে পারলো। অনেকক্ষণ ধরে ট্রাই করার পর 978 বারের বেলায় এই তালাটা খুলে গেল। সো এইটাকেই সাধারণত বলা হয় ব্রুট ফোর্স অ্যাটাক, মানে অনেকগুলো পাসওয়ার্ড দিয়ে ট্রাই করে। এখন এটা কিভাবে করে চলো আমরা একটু দেখি। তোমার মনে করো তোমার নাম্বারটা জানে, ধরো আমার নাম্বার, আমার মনে করো আমার এই অ্যাকাউন্টে কিভাবে ব্রুট ফোর্স অ্যাটাক করব। সো ব্রুট ফোর্স অ্যাটাক করার জন্য যে জিনিসটা দরকার হয় সেটার নাম হচ্ছে কালি লিনাক্স। এটা একটা, আমরা যেমন উইন্ডোজ চালাই ঠিক তেমন লিনাক্স এর একটা ভার্সন। ওকে, আবার ইনস্টল করতে যাইও না, তোমার কম্পিউটারের একদম কম্পিউটারের অবস্থা খারাপ হয়ে যাবে। সো যাই হোক, আমরা কালি লিনাক্স এর মাধ্যমে সেটা কি করা হয়, এই একটা সিস্টেম আছে যেটার মাধ্যমে সেটাকে করা হয়। প্রথমে ধরো আমরা ইনফরমেশন গ্যাদার করব যে তার আসলে ফোন নাম্বারটা কি এবং তার অ্যাকাউন্টের নাম্বারটা কি, এই ইনফরমেশনটা গ্যাদার করা হয়। এরপরে তার অ্যাকাউন্টের নাম্বারটা, সো অ্যাকাউন্টে আমার যদি করতে হয়, তোমার হচ্ছে যে মানে সাপোজ আমি আমার ফেসবুকে কি করব, আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে এখন আমি লগ ইন করবো। সো এর জন্য আমার কিসের প্রয়োজন হবে বলো তো? ফেসবুক অ্যাকাউন্টে যদি লগ ইন করতে হয় আমার 2টা ইনফরমেশনের প্রয়োজন হবে। কয়টা ইনফরমেশনের প্রয়োজন হবে? 2টা ইনফরমেশনের প্রয়োজন হবে। এক নাম্বারটা হচ্ছে যে ফোন নাম্বার, একটা হচ্ছে ফোন নাম্বার আর একটা হচ্ছে পাসওয়ার্ড, একটা হচ্ছে পাসওয়ার্ড, ফোন আর একটা হচ্ছে পাসওয়ার্ড। সো এই দুইটার জন্য 2টা ফিল্ড থাকে, রাইট? এই দুইটার জন্য 2টা সুন্দর পুকি ফিল্ড থাকে। ওকে, সো এরকম করে আমাদের 2টা ফিল্ড এখানে ধরো আমি দিয়ে দিলাম। সো এই যে 2টা ফিল্ড আমি দিয়ে দিলাম, একটাতে আমরা দেই ফোন নাম্বার আর একটা দিয়ে দেই পাসওয়ার্ড, এবং শেষ পর্যন্ত এখানে দিয়ে দেই যে এখন তুমি লগ ইন করো। যখন ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়া থাকে তখন আমরা এরকম করে এখানে লিখে দেই যে ইয়েস নাও ইউ ক্যান লগ ইন। হ্যাঁ, সো লগ ইন করো। সো এইরকম আমরা ইন্টারফেসের মাধ্যমে লগ ইন করি। সো এখন ধরো আমার ফোন নাম্বারটা ও জানা আছে, আমার ফোন নাম্বারটাও দিয়ে দিল, আমার ফোন নাম্বার ধরো দিয়ে দিলাম। হ্যাঁ, সো আমার ফোন নাম্বারটাও জেনে গেছে, আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিলাম। সো আমার ফোন নাম্বারটা এখন দিয়ে দিল, এখন পাসওয়ার্ড সে কি করবে, মানে খোলার চেষ্টা করবে। ওই চাবি দিয়ে আমরা দেখলাম যে একাধিক চাবি দিয়ে চেষ্টা করলো। তো প্রথমে সে কি করলো, প্রথমে সে দিল মনে করো আমার নাম, মনে করো আরিফ হাসান দিল, যে আরিফ হাসান এইটা পাসওয়ার্ড হতে পারে। হ্যাঁ, এটা পাসওয়ার্ড হলে একবার সে ট্রাই করলো, এটা দিয়ে সে একবার ট্রাই করলো, 1 নাম্বার দিল আরিফ হাসান দিয়ে ট্রাই করলো, খুললো না। এরপরে কি করলো, এরপরে আবার সে মনে করো দিল আঙ্গুর দিল, হ্যাঁ ANGUR আঙ্গুর, হ্যাঁ 1 2 3 দিল, এরকম করে দিয়ে ট্রাই করলো, 2 নাম্বার দিল, হইলো না। তো এইরকম করে হাজার হাজার কম্বিনেশন সে ট্রাই করে, হাজার হাজার কম্বিনেশন সে বারবার এরকম করে ট্রাই করতেই থাকে। এখন সে নিজে ট্রাই করে না, এমনটা না যে সে নিজে বারবার ট্রাই করতে থাকবে, এটাকে করায় একটা কালি লিনাক্স এর টুল। ওই কালি লিনাক্স এর ওই টুলটা 1 মিনিটে কয়েক লক্ষ পাসওয়ার্ড জেনারেট করে, 1 মিনিটে কয়েক লক্ষ পাসওয়ার্ড জেনারেট করে। হ্যাঁ, কিছু কিছু হিডেন ইনফরমেশন দেয়া থাকে যে এর নাম এটা, এর বার্থডে এটা, কিছু কিছু ইনফরমেশন দেয়া থাকে। ওই ইনফরমেশন গুলো দিয়ে ওই ব্রুট ফোর্স অ্যাটাক
কোটি কোটি লক্ষ কম্বিনেশন সে কি করে দেয়ার তৈরি করে। এরকম করে কয়েক লক্ষ কোটি যখন এরকম করে কম্বিনেশন মেলাতেই থাকবে মেলাতেই থাকবে মেলাতেই থাকবে, তখন মনে করো 1000 বার না হইলো 1,00,000 বারের গিয়ে হইলো, 1,00,000 বারের গিয়ে না হইলো 1 কোটির বার গিয়ে হইলো, 5 কোটির বার গিয়ে হইলো, এরকম করে সে পাসওয়ার্ড যতক্ষণ পর্যন্ত পাসওয়ার্ড মিলাইতে পারবে না ততক্ষণ পর্যন্ত সে ট্রাই করেই যাবে। এটাকেই বলা হয় ব্রুট ফোর্স অ্যাটাক। সো ব্রুট ফোর্স অ্যাটাকটা আমার মনে হয় এত সহজ করে আর বোঝানোর থেকে, মানে এত সহজ করে বোঝানোর থেকে আর কোনো আমি ওয়ে দেখতেছিলাম না। তো আশা করি এবার সবার বুঝতে পারার কথা যে ব্রুট ফোর্স অ্যাটাক কি। তো একটা পাসওয়ার্ড না হবে আরেকটা পাসওয়ার্ড, আরেকটা পাসওয়ার্ড না হবে আরেকটা পাসওয়ার্ড, এইরকম করে কম্পিউটার নিজের মতো করে ট্রাই করতেই থাকবে। একটা চাবি না হবে আরেকটা চাবি, একটা চাবি না হবে আরেকটা চাবি দিয়ে তালাটা যেমন খোলার চেষ্টা করে, ঠিক তেমন একটা পাসওয়ার্ড না হবে আরেকটা পাসওয়ার্ড, এরকম করে সোশ্যাল গ্যাদারিং এর মাধ্যমে বা কালি লিনাক্স এর মাধ্যমে অটোমেটিক পাসওয়ার্ড সিস্টেমে এটাকে বারবার ট্রাই করাকে বা যতক্ষণ পর্যন্ত না খুলতেছে ততক্ষণ পর্যন্ত এটাকে ট্রাই করাকে বলা হয় তোমার হচ্ছে যে ব্রুট ফোর্স অ্যাটাক। ওকে, আশা করি আমাদের সকলের বুঝতে পাওয়ার কথা যে ব্রুট ফোর্স অ্যাটাকটা সাধারণত কি এবং এটা কিভাবে ঘটে থাকে। আমি দেখতে পাচ্ছি স্টিল আমার প্রায় 6% স্টুডেন্ট স্টিল এখনো 6% স্টুডেন্ট বুঝতে পারে নাই। তুমি তোমাদের থাক আমি কিছু না বলি, হ্যাঁ। এই জিনিসটা যদি আমরা না বুঝি তোমরা, আমার মনে হয় যে এখন গরম পড়বে তো মানে যে মাথাটা আছে এটাকে আমরা ফ্রিজের মধ্যে রেখে চলে আসছি, মানে আমাদের যে সেরিব্রাম আছে, হ্যাঁ সেরিব্রামকে আমরা ইয়ার মধ্যে রেখে চলে আসছি, ফ্রিজের মধ্যে রেখে চলে আসছি সামহাউ। এনিওয়ে, সো আমরা হচ্ছে যে এইরকম করে এটাকে ইয়ে করতে পারি। এই হচ্ছে আমাদের সাধারণত ব্রুট ফোর্স অ্যাটাকের কাজ। সো আমরা এখন যদি আমরা একটু বই ধরে পড়ি, সেটা হচ্ছে বাস্তব জীবনে এমন চোর যেমন একটা তালাবদ্ধ রুমে প্রবেশ করার জন্য বিভিন্ন রকম চাবি দিয়ে সেটা খোলার চেষ্টা করে, ঠিক তেমন ডিজিটাল মাধ্যমে অপরাধকারীরা বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট বা হ্যাক করার জন্য, অ্যাকাউন্টটাকে অ্যাক্সেস করার জন্য বিভিন্ন ভাবে পাসওয়ার্ড দিয়ে বা বিভিন্ন সফটওয়্যার দিয়ে বিভিন্ন জিনিস দিয়ে পাসওয়ার্ড তৈরি করে ওটাকে ঢোকার চেষ্টা করে। হ্যাঁ, বিভিন্ন ভাবে পাসওয়ার্ড দিয়ে বা বিভিন্ন রকম করে ঢোকার চেষ্টা করে। সো সেটাকেই কি বলা হয়, এটাকেই সাধারণত বলা হয় ব্রুট ফোর্স অ্যাটাক। একই জিনিস, আমি জাস্ট তোমাদেরকে কি করলাম একদম প্র্যাকটিক্যালি বুঝাই দিলাম এটা কি রকম হতে পারে। ওকে, সো এই হচ্ছে আমাদের ব্রুট ফোর্স অ্যাটাক। সো ব্রুট ফোর্স অ্যাটাক দেখো কিভাবে করে। অ্যাটাকার কি করে, একটা অটোমেটেড টুল আছে, ওই যে বললাম যে কম্পিউটার, ওই কম্পিউটার দিয়ে একাধিক, মানে তুমি তো একটা একটা করে টাইপ করবা আরিফ হাসান আঙ্গুর, হ্যাঁ আরিফ হাসান আরাফ, এরকম করে তুমি অনেকবার ট্রাই করবা, কিন্তু হচ্ছে যে এই কম্পিউটার একসাথে এরকম লক্ষ লক্ষ, বা ওই টুলটা আছে, ঠিক আছে। সো ওই টুলটার নাম হচ্ছে SSL ম্যাক্স। ওকে, সো ওই যে টুল আছে তোমরা চাইলেও ব্যবহার করতে পারবা না ওটা। সো এই যে তোমার যে অটোমেটেড টুল আছে, ওই টুলের মাধ্যম দিয়ে তোমরা কি করে থাকে, ওই টুলের মাধ্যমে দিয়ে আমাদের সার্ভার বা বিভিন্ন ধরনের সার্ভার কি করে থাকে সাধারণত তোমার হচ্ছে এইরকম করে ব্রুট ফোর্স অ্যাটাকের জন্য ব্যবহার করে থাকে। সো আমরা বুঝতে পারছি কি বুঝতে পারি নাই? ওকে, সো এই ধরনের এরকম করে আমরা সাধারণত ব্রুট ফোর্স অ্যাটাকটা করে থাকি। আশা করি আমাদের বুঝতে পারার কথা। হ্যাঁ, সো কি করে একজন হ্যাকার, সে মনে করো একজন হ্যাকার সে বসে আছে, ওই হ্যাকার সাধারণত কি করে, এই হ্যাকারটা একটা মানে সে সরাসরি কি করে না, সরাসরি হচ্ছে যে একদম গিয়ে একটা একটা করে পাসওয়ার্ড টাইপ করে না। তার মনে করো তার জন্য সে কি করে থাকে, তার জন্য সে একটা ইয়া ব্যবহার করে, সে একটা টুল ব্যবহার করে বা বিভিন্ন ধরনের কম্পিউটার ব্যবহার করে। সো সে একটা কম্পিউটার ব্যবহার করে, এই একটা কম্পিউটার ব্যবহার করে থাকে। সো কম্পিউটারের নাম আমি দিলাম কালি। ওকে, এবং ওইখানের মধ্যে মনে করো একটা সফটওয়্যার আছে নাম হাইড্রা। সো হাইড্রা ধরো এই সফটওয়্যার, সো এই সফটওয়্যারের মাধ্যমে সে কি করে থাকে, এই যে সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারের মাধ্যমে সে বিভিন্ন ধরনের পাসওয়ার্ড জেনারেট করে থাকে, এবং এই জেনারেট করতে করতে সে যে কোনো এক সময় এসে কি করে ফেলে, সে পাসওয়ার্ডটা ক্র্যাক করতে পারে, সে পাসওয়ার্ডটা ক্র্যাক করে ফেলে। ওকে, এরকম করে পাসওয়ার্ড ক্র্যাক করে সে অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেওয়ার চেষ্টা করে। এটাকেই সাধারণত কি বলা হয়, এটাকেই সাধারণত বলা হয় ব্রুট ফোর্স অ্যাটাক। ওকে, এটাকেই বলা হয় ব্রুট ফোর্স অ্যাটাক। এখানে তোমার কি করে থাকে, এই যে তোমার অনুমতি ছাড়াই তোমার অ্যাকাউন্টটাকে হ্যাক করলো, সো এটাও এক ধরনের আমরা হ্যাকিং বলতে পারি। ওকে,
সো দেখো এই যে সম্পূর্ণভাবে যতক্ষণ পর্যন্ত সে পাসওয়ার্ডটা পায় নাই ততক্ষণ পর্যন্ত সে হ্যাকিংটা করতেই থাকবে। এই জন্য বলা হয়েছে এটা এমন একটা পদ্ধতি যেখানে একজন আক্রমণকারী যে আক্রমণ করবে সে সিস্টেমের অনুমতিদের অ্যাক্সেস পাওয়ার জন্য, ওই সিস্টেমে ঢোকার জন্য বা ওই সিস্টেমের পাসওয়ার্ডটাকে ব্রেক করার জন্য এনক্রিপশন কি গুলো আছে, এনক্রিপশন কি গুলো আমি তোমাদেরকে পরবর্তীতে বুঝাচ্ছি, পদ্ধতিগতভাবে চেষ্টা করে এবং ট্রায়াল করার পর যতক্ষণ পর্যন্ত না সে পাসওয়ার্ডটা ব্রেক করতেছে বা ওইটা পাসওয়ার্ডটা খুঁজে পাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে সম্পূর্ণভাবে চেষ্টাটা চালিয়ে যায়। এই পদ্ধতিটাই হচ্ছে সাধারণত বুলেট ফোর্স অ্যাটাক। সো বুলেট ফোর্স অ্যাটাক তো আমরা দেখলাম যে এই রকম করে বুলেট ফোর্স অ্যাটাক গুলো করা হয়। সো বুলেট ফোর্স অ্যাটাক গুলো কাদের সহজে বেশি মানে এফেক্ট করতে পারে? যারা শুধুমাত্র নাম্বার দিয়ে পাসওয়ার্ড দেয়, যারা শুধুমাত্র নাম্বার দিয়ে পাসওয়ার্ড দেয়, যারা শুধুমাত্র নাম্বার দিয়ে পাসওয়ার্ড দেয়, যারা শুধুমাত্র অ্যালফাবেট দিয়ে পাসওয়ার্ড দেয়, যারা শুধুমাত্র অ্যালফাবেট দিয়ে পাসওয়ার্ড দেয়, তারপর যারা শুধুমাত্র নাম্বার এবং অ্যালফাবেট এই জিনিসগুলো মানে সিরিয়ালি পাসওয়ার্ড দেয়, সিরিয়াল পাসওয়ার্ড বলতে 1 2 3 4 5 6 7 8 হ্যাঁ ABCD EFGH বা কারণ নাম দিয়ে পাসওয়ার্ড দেয় বা তোমার হচ্ছে যে সিরিয়াল অথবা নাম দিয়ে, সিরিয়াল অর নেম। সো এই যে পাসওয়ার্ড গুলো যারা আমরা দেই তাদের ক্ষেত্রে বুলেট ফোর্স অ্যাটাকটা অনেক সহজে করতে পারে। কিন্তু আমরা যদি একটা পাসওয়ার্ডটাকে অনেক স্ট্রং করে দেই, স্ট্রং মানে কি? স্ট্রং মানে হচ্ছে যে আমাদের সাধারণত স্পেশাল ক্যারেক্টার থাকবে। সো স্পেশাল 4 মানে হচ্ছে যে ক্যারেক্টার। সো স্পেশাল ক্যারেক্টার যদি আমরা দেই, স্পেশাল ক্যারেক্টার কোনটা? স্পেশাল ক্যারেক্টার হচ্ছে যে @ হ্যাশ, হ্যাঁ, তারপরে হচ্ছে যে স্টার, ডলার, হ্যাঁ। সো এই যে চিহ্নগুলো আছে এগুলোকে বলা হয় সাধারণত স্পেশাল ক্যারেক্টার। তারপরে আমরা যে বিভিন্ন ধরনের নাম্বার 1 2 3 এরকম করে যে কোনো ধরনের নাম্বার A B C, হ্যাঁ, তারপরে হচ্ছে যে শুধুমাত্র স্মল তোমার হচ্ছে যে অ্যালফাবেট না, আবার হচ্ছে যে আমরা ক্যাপিটাল অ্যালফাবেটও যদি ব্যবহার করে থাকি, হ্যাঁ। এরপর বিভিন্ন ধরনের সিরিয়াল, এইগুলো যদি একসঙ্গে মিক্স করে আমরা যে কোনো পাসওয়ার্ড দেই, একসঙ্গে যদি আমরা মিক্স করে আমরা যে কোনো ধরনের পাসওয়ার্ড দেই সেটাকে বলা হয় একটা একদম স্ট্রং পাসওয়ার্ড। সেটাকে বলা হয় স্ট্রং পাসওয়ার্ড। স্ট্রং পাসওয়ার্ড কেমন হতে পারে? স্ট্রং পাসওয়ার্ড এমন হতে পারে, সাপোজ আমি দিলাম 1, হ্যাঁ, @আরিফ ARIF আরিফ, তারপরে আবার আমি দিলাম ডলার চিহ্ন, হ্যাঁ, তারপরে দেখলাম যে 2 মনে করো 42 দিলাম, এই জন্য আমাকে আবার 420 ভাবিও না, 42 দিলাম। এরপরে আবার দিলাম যে এরপর আমি দিলাম হাসান, হ্যাঁ, HASAN, হ্যাঁ, এরপর আবার ফার্স্টে ব্র্যাকেট দিলাম, লাস্টে ব্র্যাকেট দিলাম, বা এরকম করে আমরা ব্র্যাকেট সাধারণত না দিয়ে থাকি, কেমন হয়ে যায়। সো এইরকম করে দিলে আমাদের হচ্ছে যে একটা পাসওয়ার্ডটাকে আমরা স্ট্রং পাসওয়ার্ড বলতে পারবো, যেখানে আমাদের নাম্বার থাকবে, অ্যালফাবেট থাকবে, স্পেশাল ক্যারেক্টার থাকবে, যে কোনো ধরনের কিছু থাকবে। এই সবগুলা জিনিস যদি একটা পাসওয়ার্ডের মধ্যে থাকে সেটাকে আমরা বলতে পারি স্ট্রং পাসওয়ার্ড। আর এই স্ট্রং পাসওয়ার্ড যদি আমরা দেই, সো এই যে স্ট্রং পাস যদি আমরা দেই, হ্যাঁ, তখন আমাদের বুলেট ফোর্স অ্যাটাকের যে সম্ভাবনাটা আছে এই সম্ভাবনাটা একদম প্রায় নায়ের মতো হয়ে যায়। এটা খুব সহজেই কেউ ব্রেক করতে পারে না, খুব সহজেই কেউ ব্রেক করতে পারে না এই স্পেশাল ক্যারেক্টার। সো আমাদের যে স্ট্রং পাসওয়ার্ড হবে সেটা সাধারণত এরকম হবে। সো আমরা বুলেট ফোর্স অ্যাটাক থেকে কিভাবে বাঁচতে পারি আমরা বুঝতে পারছি কি বুঝতে পারি না আমাকে একটু জানাই দাও তো সবাই, যে আমরা বুলেট ফোর্স অ্যাটাক থেকে বাঁচার জন্য আমরা কি ব্যবহার করব? অবশ্যই আমরা স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করব, এবং স্ট্রং পাসওয়ার্ড ব্যবহারের কারণে তোমরা হচ্ছে যে কি করবা, এরকম লেভেলের স্পেশাল ক্যারেক্টার, আলফাবেট, নাম্বার এরকম করে মিক্স করে সবকিছু করে অনেক সুন্দরভাবে তোমরা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবে। দ্যাটস ওয়াই তোমাদের হচ্ছে যে পাসওয়ার্ডটা বুলেট ফোর্স অ্যাটাক থেকে রক্ষা পাবে। ওকে, অলরাইট, আশা করি আমরা বুঝতে পারছি। সো এইরকম পাসওয়ার্ড দিলে হাইড্রা বা জন দ্য রিডার এরকম বিভিন্ন টুল আছে, ওই টুলগুলা সাধারণত আর কাজ করতে পারে না, ঠিক আছে? সো তখন খুব ইজিলি তোমার এই পাসওয়ার্ডটা কেউ ব্রেক করতে পারবে না। ওকে, আমরা ভাবিও না যে এটা আমার পাসওয়ার্ড, হ্যাঁ, আমি আমার পাসওয়ার্ড তোমাদের সঙ্গে শেয়ার করবো না। আশা করি আমরা সকলেই বুঝতে পারছি। সো এখন আমরা আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে ডেটা ইন্টারসেপশন। একটা জিনিস পড়বো সেটা হচ্ছে ডেটা ইন্টারসেপশন। এখন ডেটা ইন্টারসেপশন কি? আমি আগেই বলছিলাম তোমাদের, ডেটা ইন্টারসেপশন হচ্ছে পাশের বাসার আন্টি স্বরূপ। ওকে, পাশের বাসার আন্টি স্বরূপ। এরা কি করে, ধরো আমি তোমাদেরকে এটা একটা সুন্দর একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝাই দেই। সো মনে করো এটা হচ্ছে যে আমার জমি, হ্যাঁ, এটা কার জমি?
এটা আমার জমি, এখানে মনে করো অনেকগুলো জমি দেয়া আছে, হ্যাঁ। আরে বাপরে বাপ, ধরো এই নীল এই যে এই ক্ষেতটা আছে এটা আমার ক্ষেত। এরপর ধরো এখানে আর একটা সবুজ ক্ষেত আছে, এই সবুজ ক্ষেতটা ধরো মনে করো আরেকজনের ক্ষেত, হ্যাঁ। এর পাশে মনে করো আরো একজন, মনে করো এই দুইটা হচ্ছে যে মনে করো আমাদের ক্ষেত, হ্যাঁ। আর এইখানে মনে করো একটা মোটর পাম্প আছে, বা এটা হচ্ছে যে একটা মেশিন ঘর, হ্যাঁ, যেখানে আমাদের হচ্ছে যে আমরা কি করে থাকি, মনে করো এখান থেকে সেচ দিয়ে থাকি। তো এখন এখানে দেখো এই যে মনে করো এই আমরা একটা মডার এটাকে বানাই দিই, ঠিক আছে। তো এখান থেকে ধরো গাজী পাম্প, হ্যাঁ। তো ধরো এটা হচ্ছে যে আমাদের একটা সেচ, হ্যাঁ, সেচ পাম্প। এখান থেকে আমরা সাধারণত কি করি, ধরো আমরা পানি দেই, হ্যাঁ। তো আমরা ধরো সেচ দেই, তো এই দিক দিয়ে আমরা হচ্ছে যে সেচ দেই। তো এইখান থেকে আমাদের মনে করো যে মেশিন আছে, যাই হোক আমার আর্টটা খুবই বাজে হচ্ছে, এনিওয়ে। সো এইটাই ধরো আমাদের মেশিন। সো এখন আমরা এখান থেকে আমরা কি দেই, পানি দেই, ঠিক আছে। এই নল দিয়ে ধরো আমাদের পানি বের হয়, জাস্ট এতটুকু আমি দিয়ে দিলাম, হ্যাঁ। সো এইখান থেকে আমরা এখানের মাধ্যমে পানি দেই। এখন পানি দেওয়ার জন্য আমরা সাধারণত কি ব্যবহার করে থাকি, আমরা সাধারণত ড্রেন ব্যবহার করে থাকি। আমরা কি ব্যবহার করে থাকি, অনেক ধরনের ড্রেন ব্যবহার করে থাকি। তো চলো আমরা এই ড্রেন গুলো একটু বানাই নিই। তো ধরো এখান থেকে আমাদের যাওয়ার জন্য একটা ড্রেন আছে, এই ড্রেন ব্যবহার করে আমরা কি করি, আমরা ধরো পানি নিই, এটা হচ্ছে আমাদের পানি ড্রেন। ওকে, সো এইখান থেকে আমাদের পানিরা সাধারণত এইখানে আসে, এখানে আসার পর মনে করো এই ড্রেন দিয়ে আর একটা ড্রেন দিয়ে এই দিক দিয়ে বিভিন্ন জায়গায় এই পানিগুলো গিয়ে থাকে। ধরো এই যে ড্রেন আছে, সো এই ড্রেন দিয়ে আমরা কি নেই, আমরা সাধারণত পানি নেই ধরো। সো এই যে আমাদের এই যে ড্রেনটা আছে, এটা হচ্ছে যে মনে করো এই হলুদ ড্রেনটা আমার, আর এটা হচ্ছে যে মনে করো আরেকজনের। তো এই ড্রেন দিয়ে আমরা সাধারণত মনে করো পানি নিয়ে থাকি, এটা হচ্ছে যে আমাদের ড্রেন নাম্বার 1, এটা হচ্ছে ড্রেন নাম্বার 2। এই দুইটা মনে করো ড্রেন দিয়ে আমরা পানি নিয়ে থাকি। সো পানি কিভাবে আসে, পানি এখানে যায়, যদিও পানি এই কালারের না, ঠিক আছে। সো পানিটা যেহেতু যেন যাওয়াটা দেখা বুঝে যায়, সেইভাবে আমরা যেন একটু দেখি। সো এই হচ্ছে যে আমাদের মডার থেকে আমাদের পানি এই একটা খেতে আসবে এবং এই একটা খেতে আসবে। সো আমার কাছে মনে করো ধান ক্ষেত আছে, তো এই যে ধান ক্ষেত আছে, এই যে মনে করো আমরা ধান গাছছি, হ্যাঁ। সো এখন মনে করো এই হচ্ছে যে আমাদের ধান ক্ষেত, হ্যাঁ। ডেটা ইন্টারসেপশনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা আমাদেরকে জানাটা খুবই বেশি জরুরি। সো এই হচ্ছে যে আমাদের মনে করো দুইটা ক্ষেত। এখন এইখান থেকে আমি পানি দিচ্ছি, ধরো আমি এখন কি করতেছি, 1 ঘন্টা পানি নিব। আমি কার কাছ থেকে নিব, 1 ঘন্টা পানি নিব। এখন 1 ঘন্টা পানি নেওয়ার জন্য আমি কি করলাম, আমি ওকে বললাম ভাই আমাকে তুমি 1 ঘন্টা পানি দাও। তো সে কি করবে, আমাকে ধরো পানি দিচ্ছে, সে আমাকে সেচ দিচ্ছে। তো আমার এইখানে মনে করো আমার জমিতে সেটা পানি দিচ্ছে, এই হচ্ছে আমার জমি। ওকে, এটা কার জমি, এটা মনে করো আমার জমি। এখন আমার জমির মধ্যে পানিটা দিচ্ছে। এখন আমি মনে করো এখানে নাই, সাপোজ আমি পানি নেওয়ার কথা বলে আমি এখান থেকে চলে গেলাম, যে ভাই ঠিক আছে আপনি পানিটা দিয়ে দেন, আমার জমিটার একদম পানিগুলো মানে হতে থাকুক, আমার জমিটা পানি হোক, হ্যাঁ। এরপরে আপনি বন্ধ করে দিন, 1 ঘন্টা আপনাকে আপনার জমিতে পানি দিন। ওকে, এখন আমি ওইখান থেকে চলে গেছি, ওই লোক মনে করেন এখান থেকে চলে গেছে। এখন এইটা মনে করো সাপোজ ফারদিন ভাইয়ের জমি। এখন ফারদিন ভাই কি করলো, ফারদিন ভাই এইখান থেকে আমার লাইনটা সে কি করে দিল, বন্ধ করে দিল। এখন আমার লাইনটা সে কি করলো, একটা যে কোনো একটা জিনিস দিয়ে সে লাইনটাকে একদম ব্লক করে দিল, লাইনটাকে সে কি করলো, একদম বন্ধ করলো।
লাইনটাকে একদম সে বন্ধ করে দিল, যে কোনো ভাবে সে লাইনটাকে বন্ধ করে দিল, এবং এই লাইনটা বন্ধ করে দিয়ে সে কি করলো, বন্ধ করে দিয়ে সে তার নিজের লাইনটা খুলে সে নিজের জমিতে পানি নেওয়া শুরু করলো। সে কার জমিতে না পানি নেওয়া শুরু করলো, নিজের জমিতে পানি নেওয়া শুরু করলো। তো যখন নিজের জমিতে সে পানি নেওয়াটা শুরু করলো, তার মানে পানি নেওয়ার কথা কার, আমার, কিন্তু আমরা দুইজন এখান থেকে চলে গেছি, এই জন্য আমাদের লাইনটা সে ব্রেক করে সে ওই পানিগুলো নিজের জমিতে নেওয়া শুরু করলো। এটাকেই বলা হয় ডেটা ইন্টারসেপশন। দুইজনের মধ্যে তথ্য শেয়ার হচ্ছে, এই যে এই দুইজনের মধ্যে তথ্য শেয়ার হচ্ছে বা পানি শেয়ার হচ্ছে, কিন্তু যখন এই তথ্যটা আমরা কেউ খেয়াল করতেছি না, তখন কি করতেছে, তথ্যর মাঝখানে একটা ব্রেক দিচ্ছে, ব্রেক দিয়ে সে নিজের তথ্যগুলো অন্য কোনো ভাবে চুরি করতেছে। এটাকেই সাধারণত বলা হয় ডেটা ইন্টারসেপশন। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ডেটা ইন্টারসেপশন। এটাকে বলা হয় ডেটা ইন্টারসেপশন। সো ডেটা ইন্টারসেপশন কি, ডেটা ইন্টারসেপশন হচ্ছে দুইজনের মাঝখানে যখন একটা তথ্য শেয়ার হচ্ছে, দুইজনের মাঝখানে একটা যখন তথ্য শেয়ার হচ্ছে, তখন অন্য কোনো ব্যক্তি যদি ওই তথ্যটাকে চুরি করার চেষ্টা করে, মানে তাদের খেয়াল ছাড়া বা তাদের খেয়াল বিহিত, তখন আমরা তথ্য শেয়ার করি, আমরা তো বেখেয়ালি হয়ে যাই। সো ওই যে যখন আমরা খেয়াল করা বাদ দিই, তখন যদি কেউ এসে, থার্ড পার্টি কেউ এসে তাদের ওই তথ্যটা চুরি করার চেষ্টা করে, তখন আমরা সেটাকে বলি ডেটা ইন্টারসেপশন। আরো সহজ করে যদি আমরা বলতে চাই, আরো সহজ করে যদি আমরা একদম ভালো মতো করে বলতে চাই, সেটা হচ্ছে ডেটা ইন্টারসেপশন কি, ডেটা ইন্টারসেপশন মনে করো আমি তোমাকে একটা মেসেজ পাঠাইলাম, ধরো এটা হচ্ছে আমি, হ্যাঁ, আমি তোমাকে কি করলাম, আমি তোমাকে একটা মেসেজ পাঠাইলাম, আমি তোমাকে একটা মেসেজ পাঠাইলাম, হ্যাঁ, এই হচ্ছে মনে করো তুমি, ওকে। সো আমি হচ্ছে যে তোমাকে কি করলাম, আমি তোমাকে একটা মেসেজ পাঠাইলাম, ধরো আমি এখন হাই পাঠাইলাম, ওকে। সো আমি একটা মেসেজ পাঠাইলাম, আমি তোমাকে যে কোনো ধরনের মেসেজ যদি আমি কোনো কাউকে পাঠাই, ধরো আমি হাই পাঠাইলাম, হ্যাঁ, যে হাই। সো এরকম করে আমার একটা মেসেজ যদি পাঠাইলাম, এখন এই মেসেজটা যদি অন্য কেউ কি করে, অন্য কেউ দেখার চেষ্টা করে, থার্ড পার্টি একজন, হ্যাঁ, একদম থার্ড পার্টি একজন ভিলেন, ঠিক আছে, এই তথ্যটা যদি দেখার চেষ্টা করে, এই তথ্যটা যদি দেখার চেষ্টা করে, তখন আমরা সেটাকে বলি ডেটা ইন্টারসেপশন। একদম আমরা বলছিলাম না পাশের বাসার আন্টি, একদম ঠিক পাশের বাসার আন্টির মতো সে ওই তথ্যটাকে, একটা তথ্য যে এদিক দিয়ে যাচ্ছে, এই তথ্যের মাঝখানে সে এসে ওই তথ্যটাকে চুরি করার চেষ্টা করে। এটাকেই সাধারণত কি বলা হয়, এটাকেই সাধারণত বলা হয় ডেটা ইন্টারসেপশন। দুইজনের মাঝখানে চলা একটা তথ্য, বা আমি তাকে ছবি পাঠাই বা মেসেজ পাঠাই বা যে কোনো কিছু যদি পাঠাই, তখন সেটা যদি তৃতীয় কোনো ব্যক্তি ওটা দেখার চেষ্টা করে, ওটাকে ব্রেক করার চেষ্টা করে, ওটাকে চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করে, তখন সেটাকে বলা হয় ডেটা ইন্টারসেপশন। তখন সেটাকে কি বলা হয়, ডেটা ইন্টারসেপশন বলা হয়, ওকে। সেটাকে কি বলা হয়, ডেটা ইন্টারসেপশন বলা হয়ে থাকে। ধরো এখন মনে করো, এটা দেখতে মনে করো আমাদের, সাপোজ ধরো এটাকে, এটা হচ্ছে যে মনে করো আমাদের ফারদিন ভাই, হ্যাঁ, এখন মনে করো এটা ফারদিন ভাই, আর এটা হচ্ছে যে আমাদের ভাবি, ওকে। সো এখন এই ভাই যদি ভাবিকে যে কোনো একটা মেসেজ পাঠায়, সো যে কোনো একটা মেসেজ পাঠাইতে গেল, এখন মাঝখানে জাকি ভাই এসে দুষ্টামি করলো, দেখি ভাই ভাবিকে কি মেসেজ পাঠায়, আমি একটু দেখতে চাই। সো আমাদের জাকি ভাই কি করলো, হ্যাঁ, সো জাকি ভাই এই মেসেজটাকে কি করে, মানে মেসেজটাকে কি করার চেষ্টা করলো, দেখার চেষ্টা করলো, মেসেজটাকে কি করার চেষ্টা করলো, থার্ড পার্টি হিসেবে দেখার চেষ্টা করলো যে কি মেসেজটা দিচ্ছে। সো যখন এইটা কাজ দেখার চেষ্টা করবে, বা তাদের অনুমতি ছাড়া তাদের মেসেজ দেখার চেষ্টা করবে, বা তার মানে তাদের মেসেজটাকে ব্রেক করার চেষ্টা করবে, ঠিক আছে, তখন সেটাকে আমরা কি বলবো, ডেটা ইন্টারসেপশন বলবো, ওকে। মানে ডেটাটাকে বাধা প্রাপ্ত করা, ডেটাটাকে চুরি করা, এটাকে আমরা ডেটা ইন্টারসেপশন বলে থাকি। সো ডেটা ইন্টারসেপশন থেকে বাদ পড়ার জন্য, মানে ডেটা মানে ইন্টারসেপশন থেকে ঠিক করার থেকে, বা ডেটা ইন্টারসেপশন যেন আমাদের সাথে না হয়, সেই জন্য আমরা সাধারণত কি করতে পারি, ডেটা ইনক্রিপশন করি। ডেটা ইনক্রিপশন কি, মানে ডেটাটাকে কোড ওয়ার্ড হিসেবে পাঠানো। সো আমরা ডেটা ইনক্রিপশনটা বুঝি, যে আসলে ইনক্রিপশনটা কি। ডেটা ইনক্রিপশন, এখন ইনক্রিপশন জিনিসটা কি, এটা আমাদের বোঝাটা অনেক জরুরি। কারণ আমরা যখন বর্তমান মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ বা যে কোনো ধরনের মেসেজ পাঠাই, ওইখানে দেয়া থাকে এন্ড টু এন্ড ইনক্রিপশন, এন্ড টু এন্ড ইনক্রিপশন। আগে তোমরা আমাকে একটু বলো যে ডেটা ইন্টারসেপশনটা আমরা বুঝতে পারছি কি বুঝতে পারিনি, আমাকে একটু জানাই দাও, হ্যাঁ। সো এন্ড টু এন্ড এনক্রিপশন দেয়া থাকে, তার মানে ডেটাটাকে ঢাকা থাকে, বা ডেটাটাকে একটা পাসওয়ার্ড দিয়ে লাগা, মানে রক্ষা করে থাকে। এখন এনক্রিপশনের জন্য আমাদের কি করা হয়, একটা ডেটাটাকে হাইড করে দেওয়া হয়। কিভাবে, মনে করো আমি তাকে মেসেজ পাঠাবো হাই, বা আমি তাকে মেসেজ পাঠাবো হ্যালো, আমি তাকে কি মেসেজ পাঠাবো, আমি তাকে মেসেজ পাঠাবো হ্যালো, HELLO, আমি তাকে হ্যালো মেসেজ পাঠাবো, যে কোনো কাউকে আমি হ্যালো মেসেজ পাঠাবো। এখন এইটা যদি কেউ একজন আমাকে দেখতে চায়, এই মেসেজটা আমার কেউ চুরি করতে চায়, এই মেসেজটা কি করতে চায়, কেউ চুরি করতে চায় বা দেখতে চায় আমি তাকে কি মেসেজ পাঠাচ্ছি,
তখন কিন্তু আমার এই মেসেজটা দেখতে পারবে। কিন্তু আমি যদি একটা কাজ করি, এই মেসেজটা হ্যালোর পরিবর্তে আমি তাকে এই হ্যাশ @ আমি যদি তাকে এইরকম মেসেজ পাঠাই, এইটার পরিবর্তে আমি যদি এইটা পাঠাই #1, হ্যাঁ 226, আমি তাকে এইরকম মেসেজ একটা পাঠাইলাম। এই মেসেজের পরিবর্তে আমি যদি তাকে এই মেসেজটা পাঠাই, তাহলে যে আমার মেসেজটা দেখতেছে বা যে আমার মেসেজটা একদম ভালো মতো করে দেখার চেষ্টা করতেছে, সে কি বুঝবে যে আমি তাকে কি পাঠাইছি? সে বলবে যে আরে স্টার হ্যাশ @ এইসব আবার কি। সো এইসব হচ্ছে যে আমাদের সাধারণত একটা কোডিং মেসেজ বা এনক্রিপশন মেসেজ। এনক্রিপশন কি হয়, অরিজিনাল যে মেসেজটা আছে ওইটাকে কোড দিয়ে ঢেকে ফেলা হয়, যেমন আমি মনে করি এখানে বললাম যে আমরা এইচ কে বলবো হ্যাশ, ই কে বলবো @, তারপরে এল কে বলবো 2 এবং ও কে বলবো 6, এরকম করে আমরা এটাকে এনক্রিপ্ট করি। এরপর এখন ওই মেসেজটা আমি যাকে পাঠাবো সেও তো এই মেসেজ বুঝবে না, তো ওইখানে একদম থাকে ডিক্রিপ্ট, সো এখানে থাকে ডিক্রিপশন। সো ডিক্রিপশনে কি হয়, ডিসক্রিপশনে তার কাছে মেসেজটা যায় এইচ হ্যাশ এরকমই যায়, এই যে হ্যাশ যাবে, তারপর @ যাবে, তারপর 226, এখন ওইখানে থাকবে ডিক্রিপশন। ওই ডিক্রিপশন কি করবে, এই মেসেজটাকে উল্টাভাবে সুন্দর করে ডিক্রিপ্ট করে দিবে, ডিক্রিপ্ট করে লিখে দিবে যে সে তোমাকে হ্যালো বলছে। ঠিক আছে, এইরকম করে সাধারণত ডিক্রিপ্ট করা হয়। তো এই জিনিসটা তোমাদের এখন খুব বেশি একটা বুঝতে পারবে না, কারণ এগুলো আমাদের আরো বড় ক্লাসের পড়াশোনা। এনক্রিপশন ডিক্রিপশন অনেক কঠিন পড়াশোনা, হ্যাঁ। সাইফার কি, এগুলো অনেক ধরনের, যারা সাইবার সিকিউরিটিতে পড়াশোনা করবে ইন ফিউচার তারা এই জিনিসগুলো ভালো মতো করে পড়বে। বাট এনক্রিপশন মানে অরিজিনাল মেসেজটাকে অন্য একটা মেসেজ দিয়ে ঢেকে দেওয়া, দেওয়াকে বলা হয় এনক্রিপশন। আর ডেটা ইন্টারসেপশন মনে হয় আমরা অনেকেই বুঝতে পারি নাই। ডেটা ইন্টারসেপশন জিনিসটা কি, ওই যে আমি তোমাদেরকে দেখাইলাম, মনে করো আমি কি করতেছি, আমি হচ্ছে যে মনে করো আমার জমিতে পানি নিচ্ছি, তো এখন আমি ওইখান থেকে অসতর্ক হয়ে অন্য কোথাও চলে গেলাম। তো এই ক্ষেত্রে কি করলো, ফারদিন ভাই এসে আমার জমির লাইনটা বন্ধ করে দিয়ে সে নিজের জমিতে পানি দেওয়া শুরু করলো। তো নিজের জমিতে যখন সে পানি দেওয়া শুরু করবে, কারণ এটা চুরি করে নিচ্ছে, সো আমাদের অনুপস্থিতিতে সে যখন কোনো একটা তথ্য বা কোনো একটা জিনিস চুরি করার চেষ্টা করতেছে, তখন সেটাকে ডেটা তোমার হচ্ছে ইন্টারসেপশন বলে থাকে। তো ডেটা ইন্টারসেপশন সাধারণত কি করে থাকে, আমরা হচ্ছে ওই যে বললাম দুইজনের মধ্যে যে কোনো একটা কথোপকথন হচ্ছে বা তথ্য শেয়ারিং হচ্ছে, ও মাঝখানে ঢুকে কি করে, মাঝখানে ঢুকে ওইটাকে শেয়ার করার চেষ্টা করে, ওইটাকে দেখার চেষ্টা করে এবং ওইটাকে চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করে, সেটাকেই বলা হয় ডেটা ডিক্রিপশন। যেমন এই যে আমি দেখলাম যে ভাই এবং ভাবির মধ্যে একটা যদি মেসেজিং চলতে থাকে, হ্যাঁ, যে ভাই মনে করো ভাবিকে কল দিচ্ছে বা মেসেজ করতেছে, তখন যদি কেউ এটা দেখার চেষ্টা করে, হ্যাঁ, যে মনে করো ভাই পাঠাইলো হাই, এখন জাকি ভাই কি করলো, জাকি ভাই এই মেসেজটাকে তোমার হচ্ছে দেখলো, দেখে চেঞ্জ করে দিল। কি চেঞ্জ করে দিল, যে আজকে শুধু বাসায় আসি, হ্যাঁ। তো মনে করো সাপোজ যে কোনো একটা মেসেজ দিয়ে চেঞ্জ করে দিল, তখন ঝগড়া লাগবে না? অবশ্যই লাগবে। সো এই যে জিনিসগুলো আছে এইরকম করে সাধারণত ইন্টারসেপ্ট করা হয়। দুইজনের মধ্যে কথোপকথনের মধ্যে তৃতীয় কোনো একটা ব্যক্তি এসে ওই ঝামেলাটা শুরু করে, বা তৃতীয় কোনো একটা ব্যক্তি এসে ওই মেসেজটাকে দেখার চেষ্টা করে বা চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করে, এটাকেই বলা হয় ডেটা ইন্টারসেপশন। আমরা বুঝতে পারছি কি বুঝতে পারি না, একটু আমাকে জানাও তো। আর ইনক্রিপশন মানে হচ্ছে যে অরিজিনাল মেসেজটাকে অন্য একটা মেসেজ দিয়ে ঢেকে দেওয়া, হ্যাঁ। তো আমি যখন সাইবার সিকিউরিটি পড়ছিলাম তখন হচ্ছে যে মূলত আমি ডেটা ইনক্রিপশন আর ডিক্রিপশন নিয়ে অনেক কাজ করছি, অনেক ধরনের হচ্ছে যে সিস্টেম করছি। এরপরে আমি পাগল হয়ে গেছি, পাগল হয়ে 2 মাস পাবনায় থেকে তারপর সাইবার সিকিউরিটি বাদ দিছি। ওকে, এনিওয়ে মজাক করলাম। সো এই হচ্ছে ডেটা ইনক্রিপশন ডিক্রিপশন এবং বিভিন্ন ধরনের হ্যাকিং এর টেকনিক। আরেকটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক। ওকে, ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক, এটাকে বলা হয় ডিডস অ্যাটাক। এটাকে কি বলা হয়, এটাকে সাধারণত বলা হয় ডিডস অ্যাটাক। সো ডিডস অ্যাটাক এই জিনিসটা কি, ডিডস অ্যাটাক হচ্ছে যে ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক। সো এই সার্ভিস অ্যাটাকটা সাধারণত কেন করা হয়, এই সার্ভিস অ্যাটাকটা এই জন্য করা হয় 10 জন কম্পিউটার মিলে একটা কম্পিউটারকে মারার চেষ্টা করে। তো ধরো এটা মনে করো, আমরা একটা উদাহরণ যদি দেই, মনে করো আমি তোমাদের টিচার, আমি এখন তোমাদের টিচার, আমি এখানে দাঁড়ায় আছি, আমি এখানে মনে করো দাঁড়ায় আছি। এখন আমি তোমাদেরকে বললাম, মানে বলতেছি যে আমার এখানে স্টুডেন্ট আছে, মনে করো তোমার প্রায় 1500 স্টুডেন্ট আছে, ধরো সাপোজ 1500 জন স্টুডেন্ট আছে। এখন এই 1500 স্টুডেন্টকে আমি বলতেছি যে সবাই আমাকে একসাথে, মানে আমাকে প্রশ্ন করো, সবাই আমাকে প্রশ্ন করো। সো তোমরা এই 1500 জন স্টুডেন্ট যদি একসাথে আমাকে প্রশ্ন করো, একসাথে সবাই যদি আমাকে প্রশ্ন করো,
একসাথে সবাই যদি আমাকে তোমরা প্রশ্ন করো, আমি কি তোমাদের কোনো প্রশ্নের মানে কারো প্রশ্নকে আমি ঠিকঠাক ভাবে শুনতে পাবো? শুনতে পাবো না, আমি হ্যাং হয়ে যাবো। আরে কি বলছি, মানে 1500 স্টুডেন্ট তো কম না, তোরা 15 জন একসঙ্গে আমাকে বলতেছে স্যার এটা এটা এটা, আমাকে এটা বুঝিয়ে দেন, এটা বুঝিয়ে দেন স্যার, এটা বুঝি নাই। 1500 জন একসঙ্গে যখন কথা বলবো তখন আমি আর কারো কথাই বুঝতে পারবো না। হ্যাঁ, তখন আমি কাজ করা বন্ধ করে দিব বা কাজ আমি আর করতে পারবো না। এটাকেই বলা হয় সাধারণত আমাদের হচ্ছে যে ডিডস অ্যাটাক বা ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক। ওকে, এইখানে কি করে, এইখানে আমাদের একটা টার্গেটেড কম্পিউটার থাকে, আমরা যাকে হ্যাক করতে চাই টার্গেটেড কম্পিউটার থাকে। এখানে একটা টার্গেটেড কম্পিউটার থাকে, এখানে একটা টার্গেটেড কম্পিউটার থাকে। ওকে, সো টার্গেটেড কম্পিউটার বা হচ্ছে যে টার্গেটেড আমরা কম্পিউটার বলতে পারি বা ডিভাইস বলতে পারি বা ওয়েবসাইট বলতে পারি। সো টার্গেটেড ওয়েবসাইট বলতে পারি। আচ্ছা, সো এই যে মনে করো টার্গেটেড যে কম্পিউটারটা আছে, এইখানে আমরা সাধারণত কি করে থাকি, আমি একজন মনে করো আমি একজন অ্যাটাকার, আমি মনে করো একজন হ্যাকার, ঠিক আছে। আমি এখন কি করব, আমার যে কম্পিউটার আছে, আমার যে মনে করো কম্পিউটার আছে, এই কম্পিউটার হচ্ছে যে কার, আমার। এখন আমি এই কম্পিউটার দিয়ে কি করব, আমি মাল্টিপল অ্যাকাউন্ট তৈরি করব, মাল্টিপল আইটি অ্যাড্রেস তৈরি করব বা আইপি অ্যাড্রেস তৈরি করব, মাল্টিপল ম্যাক তৈরি করব। এই কম্পিউটার দিয়ে আমি যে হ্যাকারটা বসে আছে, আমি এখন ওই ওয়েবসাইটটাকে বা ওই কম্পিউটারটাকে আমি কি করতে চাই, আমি হ্যাক করতে চাই। সেক্ষেত্রে আমি কি করব, আমার কম্পিউটার দিয়ে আমি এখানে একটা জায়গায় এই একটা কম্পিউটার দিয়ে অথবা দুইটা কম্পিউটার দিয়ে আমি হাজার হাজার কম্পিউটার তৈরি করব, হাজার হাজার অনলাইনের কম্পিউটার তৈরি করার চেষ্টা করব। সো এটার জন্য বিভিন্ন ধরনের টুল আছে, ওই টুলগুলো ব্যবহার করে একটা না আমি হাজার হাজার এরকম কম্পিউটার তৈরি করব, হাজার হাজার কম্পিউটার এরকম করে আমি তৈরি করব, ঠিক আছে। সো অনেকগুলো কম্পিউটার আমি এরকম তৈরি করব, অনেকগুলো কম্পিউটার আমি তৈরি করব একটা কম্পিউটার দিয়ে। সো এটা তৈরি করার সিস্টেম আছে অনলাইনে। সো এরকম করে আমরা সিস্টেম করব, অনেকগুলো কম্পিউটার তৈরি করলাম। এখন তৈরি করার পর আমি সম্ভবত কি করলাম, এই যে কম্পিউটার গুলো আছে এই কম্পিউটার গুলোকে সবাইকে ওর পিছনে লাগাই দিব, সবাইকে কি করব, ওকে অ্যাটাক করার চেষ্টা করব। কিভাবে অ্যাটাক করব, আমি ওকে বলে দিলাম যে সবাই ওকে রিকোয়েস্ট দেওয়ার চেষ্টা করো, সবাই ওকে একসঙ্গে রিকোয়েস্ট দিবে, একটা সময়ে একদম সবাই ওকে রিকোয়েস্ট দিবে, সবাই কি করবে, ওকে রিকোয়েস্ট দেওয়া শুরু করবে। সবাই যখন ওকে রিকোয়েস্ট দেওয়া শুরু করবে, দেখো সবাই ওকে কি করবে, রিকোয়েস্ট দেওয়া শুরু করবে, একসাথে একসাথে একই সময়ে সবাই একদম রিকোয়েস্ট দেওয়া শুরু করবে। সো সবাই ওকে রিকোয়েস্ট দেওয়া শুরু করবে। এর ফলশ্রুতিতে কি হবে, যে টার্গেটেড কম্পিউটারটা আছে এই কম্পিউটারটা আর কাজ করা বন্ধ করে দিবে, এই কম্পিউটারটা আর কোনো কাজ করতে পারবে না, আর কোনো কাজ করতে পারবে না, কি সে কিছু সময়ের জন্য স্লো হয়ে যাবে। এটাকেই সাধারণত বলা হয় ডিস্ট্রিবিউটেড, মানে অনেকগুলা ডিস্ট্রিবিউটেড কম্পিউটার, মানে অনেকগুলা কম্পিউটার। এই ডিস্ট্রিবিউটেড কম্পিউটার গুলা কি করে দেয়, একদম আমাদের হচ্ছে যে ডিস্ট্রিবিউটেড যে কম্পিউটার গুলো আছে এই কম্পিউটার গুলো একসাথে মিলে একটা কম্পিউটারের উপর অ্যাটাক করা শুরু করে। যখন এই কম্পিউটারটা অ্যাটাক করার উপর শুরু করে তখন আপনার সেটাকে বলা হয় ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক, ডিডস অ্যাটাক। মানে একসাথে অনেকগুলো কম্পিউটার, ডিস্ট্রিবিউটেড কম্পিউটার একটার উপর আক্রমণ করে, এই জন্য এটাকে বলা হয় ডিডস, ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক। ওকে, ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক, অনেকগুলো কম্পিউটার একসঙ্গে একটা কম্পিউটারে অ্যাটাক করে বা অনেকগুলো কম্পিউটার একটা ওয়েবসাইটে অ্যাটাক করে বা একটা মোবাইল ফোনে অ্যাটাক করে। যখন একসঙ্গে তার নেটের মধ্যে বা তার ইন্টারনেটের মধ্যে অ্যাটাক করা শুরু করে বা একসঙ্গে তার মধ্যে অনেকগুলো হচ্ছে যে মানে ইয়া করার রিকোয়েস্ট দেওয়া শুরু করে, তখন সে আর কোনো কাজ করতে পারে না, সে হ্যাং হয়ে যায়, সে একদম একদম তাইরে নাইরে নাই হয়ে যায়। আর সে যখন তাইরে নাইরে নাই হয়ে যায়, সে আর কোনো কাজ করতে পারে না, সে হ্যাং করে ফেলে, সে সার্ভার ডাউন করে ফেলে, তার সার্ভারটা কিছুক্ষণের মধ্যে ক্র্যাশ করে যায়। এই জন্য সাধারণত আমরা কি করি, আমরা সাধারণত তখন সেটাকে ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক করা হয়। সো এটা না চাইতেও হতে পারে, অনেক না চাইলেও এই অ্যাটাকটা হতে পারে। যেমন ঈদের সময় যারা ট্রেনের টিকিট কাটি, বাসের টিকিট কাটি, দেখবো অনেকেই একসঙ্গে কাটার চেষ্টা করে। একসঙ্গে যখন কাটার চেষ্টা করে তখন কিছুক্ষণের মধ্যে ওই ওয়েবসাইটটা কি হয়ে যায়, ক্র্যাশ করে যায়, ওই ওয়েবসাইটটা মানে একদম ডাউন হয়ে যায়। আর যখন ডাউন হয়ে যায় তখন আর কেউ ঢুকতে পারে না। এইটাকেও বলা হয় ডিস্ট্রিবিউটেড ডিনায়াল সার্ভিস অফ অ্যাটাক। সো এটা ইচ্ছা মতো হয় না, এটা মনে করো যখন প্রয়োজনের ভিত্তিতেও হতে পারে। যেমন তোমরা যখন রেজাল্ট চেক করবা, যখন তোমরা এসএসসি পরীক্ষা দাও, এসএসসি পরীক্ষা দেওয়ার পর তোমাদের যেদিন রেজাল্ট হবে, সো রেজাল্টের জন্য তোমরা কোথায় যাবা, তোমার যে অনলাইনে মনে করো অনলাইনে যে রেজাল্ট আছে ওই অনলাইন রেজাল্টের যে সার্ভারটা আছে ওই সার্ভারের মধ্যে ঢুকে যাবা, রাইট? ওই সার্ভারের মধ্যে ঢুকবা। তো তখন তুমি শুধু একাই ঢুকবে না, যদি বলা হয় 12টা বাজে রেজাল্ট দেওয়া হবে, তখন তোমরা সবাই সবার ল্যাপটপ দিয়ে কি মানে ল্যাপটপ মোবাইল দিয়ে
এই ওয়েবসাইটের মধ্যে ঢোকার চেষ্টা করবা। আর যখন সবাই একসঙ্গে ঢোকার চেষ্টা করবা তখন এটা আর রেসপন্স করতে পারবে না, বারবার অফলাইন দেখাবে, বলবে সার্ভার ডাউন হয়ে গেছে বা এই ওয়েবসাইটটা আর কাজ করবে না। সো তখনও এটাকে ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস মানে অ্যাটাক বলা হয়। আবার এই জন্য ভাবিও না যে তোমরা হ্যাকার হয়ে গেছো, তোমরা অ্যাটাকার হয়ে গেছো। এখন সবাই এটা প্রয়োজনের ভিত্তিতে হয়তো বা এই কাজটা করে থাকে, বাট কেউ যদি ইচ্ছা করে এই কাজটা করে থাকে, যেমন আমি আমার ফ্রেন্ড সবাই মিলে আমাদের ইউনিভার্সিটির যে ওয়েবসাইট আছে, যেদিন রেজাল্ট দিচ্ছিল মনে হচ্ছিল যে রেজাল্ট খারাপ হবে, এই জন্য আমরা সবাই ওইখানে অ্যাটাক করছিলাম। সো এটাকে বলা হয় ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক। ওকে, অনেকগুলো কম্পিউটার মিলে বা একজন অনেকগুলো কম্পিউটার তৈরি করতে পারে, মানে কম্পিউটার তৈরি করারও তোমার হচ্ছে বিভিন্ন ধরনের টুল আছে, ঠিক আছে? সো কম্পিউটার অক্টোপাস টুল আছে, বিভিন্ন ধরনের টুল আছে যেগুলো কালি লিনাক্সে পাওয়া যায়। কালি লিনাক্স মূলত পেনিট্রেশন আর প্যারেট ওয়েস, এগুলোতে মূলত এই ধরনের টুলগুলো পাওয়া যায়। এবং এই টুলগুলো দিয়ে সাধারণত কি করা হয়, এই টুলগুলো দিয়ে সাধারণত আমাদের এই ওয়েবসাইটটাকে একদম ভালো মতো করে এসে ইচ্ছা মতো এটাকে অ্যাটাক করা হয়। আর অ্যাটাক যখন করবে তখন সে একদম তাইরে নাইরে নাই হয়ে যাবে, ঠাস করে পড়ে টাস করে মারা খেয়ে যাবে। এটাকেই সাধারণত বলা হয় তোমার হচ্ছে যে ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক। তো আমরা বুঝতে পারছি কি বুঝতে পারি নাই ডিস্ট্রিবিউটেড ডিনায়াল সার্ভিস অফ অ্যাটাক? আমরা সকলেই বুঝতে পারছি কি বুঝতে পারি নাই, আমরা একটু জানি। ওকে, আশা করি আমরা সকলেই বুঝতে পারছি। বাট আমি দেখতে পাচ্ছি আমার 4% মানে 3-4% স্টুডেন্ট মাঝে মাঝে বুঝেই না, জানি না। বাট আমি যথেষ্ট চেষ্টা করি, যদি তোমাদের কোনো কিছু না বুঝে থাকো যে ভাই আমি এটা বুঝতেছি না, তবুও আমাকে বলিও যে ভাই আমি এই জিনিসটা বুঝতে পারতেছি না। সো আমি তোমাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করবো। আমি ক্লাসের শেষে তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিব, ওই হোমওয়ার্কের মাধ্যমে তোমরা আমাকে জানাই দিবা যে আসলে ওই পোস্টের মধ্যে তোমরা আমাকে একটু জানাই দিও যে কোন জিনিসটা তোমরা বুঝো নাই। এই ছিল আমাদের ডিস্ট্রিবিউশন ডিনায়াল সার্ভিস অফ অ্যাটাক, ডিডস অ্যাটাক। সো এটার অ্যানসারটা আমাদের জানাটা অনেকটা জরুরি। ডিডস এর মানেটা কি? ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস। একসঙ্গে মিলে একসঙ্গে মিলে একটা ওয়েবসাইটটাকে বা একটা সাইটকে অ্যাটাক করাকে আমরা কি বলি? ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক বলা থাকি। তো তোমরা একটু বইটা ভালো মতো করে পড়বা, পড়লেই এই জিনিসগুলো ভালো মতো করে বুঝতে পারবা ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিসেস অ্যাটাকটা আছে। সো আমরা এখন দুই একটা এমসিকিউ প্র্যাকটিস করি, এরপর আমি তোমাদের ছুটি দিয়ে দিব। হ্যাঁ, সো তোমরা একটু জানাও যে বিনা অনুমোদিত কোনো ডিভাইসে প্রবেশ করাকে কি বলে? আমরা কয়েকটা হ্যাকিং পড়ছি, আমরা হচ্ছে যে ডেটা ইন্টারসেপশন পড়ছি, ডিস্ট্রিবিউশন ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক করছি, ব্রুট ফোর্স অ্যাটাক করছি। ওকে, তো তোমরা আমাকে একটু জানাও এই যে বিনা অনুমতিতে প্রবেশ করাকে কি বলে? আমি কারো অনুমতি নেই নাই, না অনুমতি নিয়ে আমি প্রবেশ করছি, কারো অ্যাকাউন্টে একদম ঢুকে পড়ছি। হ্যাঁ, ভালো কাজের জন্য হোক খারাপ কাজের জন্য হোক, সো আমি কারো অ্যাকাউন্টে জাস্ট ঢুকে পড়ছি কারো অনুমতি ছাড়া, তখন সেটাকে আমরা কি বলবো? আমি মনে হয় তোমাদেরকে ঠিকঠাক মতো বুঝাইতে পারি নাই। আই এম ভেরি সরি যে তোমাদের অনেককে আমি ঠিকঠাক মতো বুঝাইতেই পারি নাই। যে হচ্ছে যে হ্যাকিং মানে কারো কোনো অনুমতি ছাড়া কারো অ্যাকাউন্টে ঢুকে পড়াটাকে আমরা, বা কারো অনুমতি ছাড়া কারো অ্যাকাউন্টে ঢুকে পড়া বা কারো কন্ট্রোল নেওয়াকে আমরা হ্যাকিং বলি। ডিডস অনেকে দিছো ডিডস। সো ডিডস কেমনে হয়? ডিডস মানে হচ্ছে সব অনেকগুলো কম্পিউটার মিলে একটা কম্পিউটারের উপর আক্রমণ করা। ডেটা ইন্টারসেপশন মানে দুইজনের মধ্যে ডেটা তথ্য শেয়ারিং চলতেছে, তখন কারো তথ্য আড়ালে বা চুপচাপ করে ওই তথ্য নিয়ে বেরিয়ে পড়া, অনুমতি তো লাগবে না সেক্ষেত্রে। সাইবার সিকিউরিটি বলতে তো আমরা সাধারণত আমরা কিভাবে নিজেকে অনলাইনে নিরাপদ রাখবো সেটাকে আমরা সাইবার সিকিউরিটি বলে থাকি। সো যাই হোক, তোমরা অনেকেই ভুল অ্যান্সার দিছো, হয়তো আমি তোমাদেরকে ঠিকঠাক মতো পড়াইতে পারি নাই, যার কারণে হয়তো বা তোমরা ঠিকঠাক মতো অ্যান্সার দিতে পারো নাই। আই এম ভেরি সরি ফর দ্যাট। বাট এটা হবে হ্যাকিং, কারো অনুমতি ছাড়া অনুপ্রবেশ করা, কারো ডিভাইসে ঢুকে পড়া। আর ডেটা ইন্টারসেপশন কিন্তু ঢুকে না, কারো অ্যাকাউন্টে ঢুকে না, দুইজনের মেসেজ চলতেছে, ওই দুইজনের মেসেজের মধ্যে বা দুইজনের মেসেজ যে লাইনের মধ্যে দিয়ে যায়, ওই লাইনের মধ্যে থেকে ডেটাটাকে চুরি করার চেষ্টা করতেছে, ঠিক আছে, বা ডেটাটাকে দেখার চেষ্টা করতেছে, ডেটাটাকে চেঞ্জ করার চেষ্টা করতেছে, সেটাকে বলা হয় ডেটা ইন্টারসেপশন।
সো এখন বলো, লুকিয়ে অন্য কারো তথ্য চুরি করা, লুকিয়ে চুরি করতেছে। এখন দেখো আমি তোমাদেরকে ভালো মতো করে বুঝিয়ে দিই যে লুকিয়ে অন্য কারো চুরি করা আর বিনা মানে অনুমতিতে কারো প্রবেশ করা মানে তার অ্যাকাউন্টে বা তার ফোনটার কন্ট্রোল নিয়ে নিছে, তার ফোনের মধ্যে সে ঢুকে গেছে, তার ফোনটাই তার, তখন সেটা হ্যাকিং। আর যখন বিনা অনুমতিতে, কারো কোনো অনুমোদন লাগতেছে না, আমরা কি করতেছি, আমরা সুন্দর মতো করে কি করতেছি, লুকিয়ে অন্য কারো তথ্য চুরি করতেছি। লুকিয়ে আছি, দুইজনের মধ্যে যখন দেখতেছি কথাবার্তা করতেছে, আমরা লুকাচ্ছি, লুকিয়ে ওই তথ্যটাকে চুরি করতেছি, তখন আমরা সেটাকে বলি ডেটা ইন্টারসেপশন। ঠিক আছে, আশা করি তোমাদের মাঝে ডিফারেন্সটা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, সো এর পরবর্তী ক্লাসে আমরা পড়বো ম্যালওয়্যার নিয়ে। ম্যালওয়্যারের বিভিন্ন প্রকারভেদ আছে। আজকে আমি যথেষ্ট টানার চেষ্টা করতেছি, মানে স্লো পড়াইছি এবং আমি যথেস্ট হাম্বল স্টাইলে আমি তোমাদেরকে পড়ানোর চেষ্টা করছি, যদিও আমি একটু অসুস্থ। আশা করি আমি তোমাদেরকে যতটুকু পড়াশোনা করাইছি, দেখো একদম সম্পূর্ণ পড়াশোনা তুমি স্লাইডের সঙ্গে অনেক সুন্দর মতো করে পেয়ে যাবা। নেক্সট ক্লাসে আমরা ম্যালওয়্যার থেকে শুরু করব এবং বাকি সবগুলো জিনিস পড়ার চেষ্টা করব। আশা করি তোমরা হ্যাকিং ঠিকঠাক মতো বুঝতে পারছো, এরপর হচ্ছে যে ব্রুট ফোর্স অ্যাটাক কিভাবে হয় সেটা ঠিকঠাক মতো বুঝতে পারছো। হ্যাঁ, এরপর হচ্ছে যে আমাদের সাধারণত কিভাবে কি করা হয়, ব্রুট ফোর্স অ্যাটাকটা তৈরি করা হয় সেটা দেখছি। হ্যাঁ, সো এরপর হচ্ছে যে আমাদের সাধারণত কিভাবে আমাদের একটা স্ট্রং পাসওয়ার্ড আমরা তৈরি করে ব্রুট ফোর্স অ্যাটাক থেকে আমরা বাঁচতে পারি। এরপর ডেটা ইন্টারসেপশন আমরা কিভাবে হচ্ছে যে করে থাকি, যে ডেটা ইন্টারসেপশন লুকিয়ে কারো জিনিস তথ্য চুরি করা, আশা করি আমরা সেটাও বুঝতে পারছি। হ্যাঁ, এরপর আমরা হচ্ছে সাধারণত ডিডস আক্রমণ, অনেকগুলো কম্পিউটার মিলে একটা কম্পিউটারের উপর যে আক্রমণ করতেছে, এই আক্রমণটাকে আমরা ডিডস অ্যাটাক বলতে পারি। এই অ্যাটাকগুলো আশা করি আমরা ভালো মতো করে বুঝতে পারছি। এখন তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্কটা হচ্ছে আমি তোমাদেরকে দেখিয়ে দেই। সো এই হোমওয়ার্কটা আমি তোমাদেরকে একটা পোস্ট দিব, আমি তোমাদের সকলের গ্রুপে একটা পোস্ট দিব। সো এইচডব্লিউ টা একটু ভালো মতো করে আমরা মনে রাখি। হ্যাঁ, এইচডব্লিউ। সো এইচডব্লিউ টা কি, এইচডব্লিউ টা হচ্ছে উদাহরণ সহকারে, ভালো মতো করে একটু মনে রাখি, উদাহরণ সহ। এই এইচডব্লিউ টা তোমরা সুন্দর মতো করে ইয়া করে নাও, উদাহরণ সহ। ওকে, উদাহরণ সহ আমাদের হ্যাকিং, তারপর হচ্ছে যে আমাদের আর কি ব্রুট ফোর্স অ্যাটাক, ব্রুট ফোর্স অ্যাটাক। এরপর হচ্ছে যে আমাদের আর কি পড়লাম আমরা, ডেটা ইন্টারসেপশন, ডেটা ইন্টারসেপশন ও ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস। বুঝিয়ে রাখো, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের হোমওয়ার্ক। সো এই হোমওয়ার্কটা আমরা আশা করি আমরা সকলেই, আমি যে পোস্টটা দিয়ে দিব, তোমাদের যে ক্লাস 9 এর গ্রুপ আছে, তোমাদের ক্লাস 10 এর গ্রুপ আছে, এই গ্রুপে আমি পোস্টটা দিয়ে দিব, তোমরা ওইখানে আমাকে সুন্দর মতো করে জানাই দিও। আর আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে তোমরা সকলেই আমাকে একটু জানাই দেওয়ার চেষ্টা করিও যে তোমাদের ক্লাসটা কেমন লাগছে আজকে। আর যদি কোনো কিছু যদি তোমরা না বুঝতে পারো, যে হ্যাঁ ভাইয়া আমি বুঝতে পারি নাই, এই জিনিসটা আমি বুঝতে পারি নাই, অবশ্যই আমাকে প্রশ্ন করিও। তোমরা যদি চাইলে রিভিউ দিতে পারো যে ভাইয়া আজকে ক্লাসটা কেমন লাগছে, এর সাথে সাথে কোন জিনিসটা তুমি বুঝতে পারো নাই সেটাও যদি তুমি লিখে দাও, তাহলে আমি তোমাকে ওই পোস্টের মধ্যে এসে আমি তোমাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? সো আজকের ক্লাসে আমরা এতটুকুই পড়াশোনা করলাম। সো আশা করি তোমাদের পড়াশোনাটুকু ভালো লাগছে। যদি ভালো না লেগে থাকে তবুও আমাকে জিজ্ঞেস করবা যে ভাইয়া আরো বেটার ভাবে আমাকে বুঝাই দেন, আমি তোমাদেরকে বেটার ভাবে বুঝাই দেওয়ার চেষ্টা করব, আরো ভালো মতো করে তোমাদেরকে ওই টপিকগুলা সুন্দর মতো করে তোমাদের কাছে এলোবরেট করার চেষ্টা করব। ওকে, তো আশা করি আমরা আজকে এতটুকু পর্যন্ত আমাদের থাক, অনেক বেশি আমরা পড়ে ফেলছি, 5 মিনিট বেশি। হ্যাঁ, সো আজকে আমাদের জন্য এতটুকুই। তোমরা সকলেই অনেক 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 ভালো থাকো, তোমরা সকলেই অনেক সুস্থ থাকো, তোমাদের সকলের সঙ্গে দেখা হবে পরবর্তী ক্লাসে। আর হ্যাঁ, অবশ্যই এইচডব্লিউ দিতে কিন্তু ভুলবা না। এইচডব্লিউ এর জন্য আমি তোমাদেরকে একটা পোস্ট দিব, ওই পোস্টের নিচে তোমরা ছবি